আমি ওই রেসপেক্টটা রেখে আপনাকে সম্মান দিয়েই বলছি। যে লোকটা বলবে আমি আপনাকে রেসপেক্ট করে বলছি, তার মানে এই লোকটার মাথার মধ্যে কিছু সমস্যা আছে। অন্তর্বর্তীকালীন সরকার তো জামাতময় সরকার ছিল। বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে শেখ হাসিনা। বাংলাদেশের বর্তমান যে সংবিধান আছে সেই সংবিধান মোতাবেক রুমিন ফারহানাকে এমপি হিসেবে মানতেছেন, কিন্তু আজকে আপনি কি করবেন? কিন্তু জোরপূর্বক রুমিন ফারহানাকে যদি এইভাবে ফুল দিতে যাওয়ার সময় কেউ হেনস্থা করে, তাদেরকে অবধারিতভাবে চিহ্নিত করে ব্যবস্থা নিতেই হবে। ওরকম ব্যারিস্টার তো অনেকেই আছে। জামাতের মতন দল বাংলাদেশে বিরোধী দল হয়েছে যে জামাতকে ভোট দিয়ে আমরা ভুল করেছি। টাকা ছাড়া গরিব মানুষদের নির্বাচন হয় না, রাজনীতি হয় না। দর্শক স্বাগত কালের কণ্ঠের নিয়মিত অনুষ্ঠান কালের সংলাপে। আজ আমাদের সাথে আলোচনায় অংশ নিতে স্টুডিওতে উপস্থিত আছেন জামায়াত নেতা মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান, এবং আমাদের সঙ্গে আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপি নেতা মোহাম্মদ রাশেদ খান, এবং আমাদের সঙ্গে আরও আছেন অ্যাক্টিভিস্ট সাইদ আব্দুল্লাহ। আপনাদের তিনজনকে স্বাগত কালের কণ্ঠের স্টুডিওতে। দর্শক, সরকারে যাবার পরেই নিজস্ব গাড়ি, নিজস্ব ড্রাইভার এবং নিজ টাকায় কেনা জ্বালানি ব্যবহার করে আলোচনায় রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে দেয়া নানা প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছেন সরকারের মন্ত্রীরা। সাধারণ মানুষ বলছে, এতদিন যে বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন রাজনীতিবিদরা, সেই স্বপ্নই হয়তো পূরণ হবার পথে। অপরদিকে সংবিধান সংস্কারের শপথ না নিয়ে বিএনপি নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষার সাথে প্রতারণা করেছেন এবং আইন লঙ্ঘন করেছেন, এমন মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সাম্প্রতিক রাজনীতির নানা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের আলোচনার বিষয় আজকে নির্ধারিত হয়েছে নতুন বাংলাদেশে নাগরিক প্রত্যাশা। শুরুতেই মোহাম্মদ রাশেদ খান, আমি আপনার কাছে একটু আসতে চাই। এই যে নির্বাচনী জনসংযোগে যে প্রতিশ্রুতি দেয়া হয়েছিল, এই কয়েকদিনের কার্যক্রমে মন্ত্রীরা আমরা দেখছি যে বিভিন্ন প্রত্যাশা, যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সে প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করা শুরু করেছেন। এর মধ্যে মানে নতুন বাংলাদেশের যে প্রতিশ্রুতি রয়েছে, সে প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে কি এগোচ্ছে সরকার? ধন্যবাদ সবাইকে, শুভেচ্ছা। সরকার সবেমাত্র গঠিত হয়েছে। সরকারের মন্ত্রী পরিষদ ইতিমধ্যে তারা ফাংশন করা শুরু করেছে। বিশেষ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি যে ধরনের উদ্যোগ গ্রহণ করছেন, এটি মানুষের কাছে অত্যন্ত প্রশংসনীয়, এবং আপনি নিজেও আসলে কল্পনা করতে পারছেন না যে আজকে তিনি যা করলেন আগামীকাল কী করবেন। অর্থাৎ তারেক রহমান তিনি প্রতিদিনই মানুষকে চমক দেখাচ্ছেন, এবং বাংলাদেশের জনগণ তার উপর ইতিমধ্যে আস্থা রেখেছে, এবং তাকে নিয়ে কোনো ধরনের সমালোচনা বা বিতর্ক সৃষ্টি করার সুযোগ কেউ পাচ্ছে না। যদিও মন্ত্রী পরিষদের দুজনের বক্তব্য নিয়ে মানুষের সমালোচনা আছে, এবং গণতান্ত্রিক দেশে এ ধরনের সমালোচনা থাকবে, কিন্তু জনাব তারেক রহমানের যে উদ্যোগ, সেই উদ্যোগ নিয়ে এখনো পর্যন্ত কোনো সমালোচনা আমরা দেখি নাই। বিশেষ করে তিনি জাতির উদ্দেশ্যে বক্তব্য দিলেন, পিছনে কারো ছবি নাই। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, অতীতে এরকম ঘটনা কিন্তু ঘটে নাই। তিনি প্রথম এই ধরনের মানে বলা যায় যে কাউকে মানে বন্দনা না করে তিনি সরাসরি জাতির উদ্দেশ্যে, মানে জাতির কথাই বলেছেন, জাতি কি শুনতে চাই, ইতিহাসকে সামনে এনে মানে 30 মিনিট শুধুমাত্র ইতিহাস থেকে মানে তুলে ধরা, ও ধরনের কোনো কর্মযজ্ঞ তিনি লিপ্ত হননি। তিনি প্রতিদিনই কাজের মধ্যে আছেন, এবং দেখেন তিনি কিন্তু শনিবারেও অফিস করছেন। এমনকি গতকাল আপনার সরকারি ছুটির তখন আমরা দেখেছি তখনও তিনি অফিস করেছেন। অর্থাৎ তিনি বাংলাদেশকে নিয়ে যে ধরনের পরিকল্পনা হাতে নিয়েছেন, এই পরিকল্পনা তিনি বাস্তবায়ন করবেন। বাংলাদেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে মানুষের যে প্রত্যাশার জায়গাটা ছিল, সেটি তো আসলে যারা চক্রান্তকারী মহল তারা পুরোটা আসলে পূরণ হতে দেয়নি। কিন্তু আমার কাছে মনে হয় জনাব তারেক রহমান তার বাবার যে আদর্শ, তিনি যেভাবে জনবান্ধব এবং কৃষিবান্ধব রাজনীতি করেছেন, বিশেষ করে গ্রামের মানুষকে নিয়ে যে ধরনের রাজনীতি তিনি করেছেন, তাদের জীবন কিভাবে উন্নত করা যায়, জনাব তারেক রহমান সেদিকে তিনি অত্যন্ত মানে গুরুত্বের সহিত এই মনোযোগ দিয়েছেন। আমি যেটা বিশ্বাস করি তিনি সফল হবেন। এবং বাংলাদেশে দেখেন সবথেকে দুর্ভাগ্য হলো যে বাংলাদেশে অতীতে কোনো সরকারই আসলে ওই অর্থে সফল হতে পারেনি, জনগণের জন্য ফাংশন করতে পারেনি। অনেক প্রতিশ্রুতি দিয়েছিল, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের উপরে আমাদের অনেক প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা তারা পূরণ করতে পারেনি। আপনি নিশ্চয়ই দেখেছেন যে তারা
মানে আওয়ামী লীগ সরকারের সমালোচনা তারা অনেক করেছে, কিন্তু যে ঋণের বোঝা তারা রেখে দিয়ে গিয়েছিল তার থেকে বেশি পরিমাণ ঋণের বোঝা এখন এই সরকারের ঘাড়ে। মূল সমস্যা আসলে এখানে যে এত ঋণের বোঝা তারা ঘাড়ে রেখে আসলে কিভাবে সফল হবে। তারপরেও এদেশের জনগণ যদি বিএনপি সরকারকে সহযোগিতা করে, ইনশাল্লাহ বিএনপি সরকার সফল হবে। এবং তারেক রহমানের যে ব্যতিক্রমধর্মী উদ্যোগ, তার যারা আসলে উপদেষ্টা পরিষদে রয়েছে, এবং আমার কাছে যেটি মনে হয় তিনি নিজ থেকে অনেক কিছু ভাবেন, চিন্তা করেন যে আজকে তো আমি জনগণের জন্য এই কাজ করলাম, আগামীকাল আমি জনগণের জন্য কি কাজ করতে পারি। নতুন উদ্যম এবং নতুন পরিকল্পনায় বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। যে আমি আসবো আপনার কাছে আরো একবার। জনাব আখতারুজ্জামান, একটু আসতে চাই আপনার কাছে। আমরা দেখছি যে দুঃখিত, বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন জায়গায় দেখছি যে আওয়ামী লীগের বিভিন্ন বন্ধ যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়গুলো খুলে দেওয়া হচ্ছে অথবা তারা খুলছেন। এটি আসলে কি বার্তা দিচ্ছে? ধন্যবাদ ভাইয়া। আওয়ামী লীগ তার অফিস খুলছে, এটা আমি কি বার্তা বুঝবো বলেন? এটা সরকারকে প্রশ্ন করেন, রাশেদকে প্রশ্ন করেন। না, সরকার দায়িত্ব, আমি তো বিরোধী দল, আমি কি করে জানবো সরকার আওয়ামী লীগের অফিস কেন খোলা হচ্ছে? এটা আমার জানার বা এটা পক্ষে বিপক্ষে বলার আমার কি সুযোগ আছে? কারণ এটা সরকারের দায়িত্ব, অফিস খুলবে কি খুলবে না, এটা তো তাদের নির্বাহী আদেশে তাদের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছিল সরকার বলবে। সেক্ষেত্রে আমি কেন সরকারকে দায়বদ্ধ করব? আপনি সরকার প্রশ্ন করেন, আমাকে কিন্তু সরকারের প্রশ্ন করাচ্ছেন কেন ভাইয়া? এটা বুঝতে হবে, আপনার উদ্দেশ্যটা পরিষ্কার থাকতে হবে। আওয়ামী লীগের অফিস খুলছে আওয়ামী লীগ রাজনৈতিক দল, আমি একটা রাজনৈতিক দল, সরকার একটা রাজনৈতিক দল। এটা পারস্পরিক, সরকার এবং আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক। অফিস খুলবে কি খুলবে না, এখানে আমার তো কোনো বক্তব্য নাই। আমি তো বিপ্লবোত্তর প্রত্যাশা হলো, আমার বিপ্লবোত্তর বাংলাদেশের জনগণের প্রত্যাশা হলো আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করবে না। রাশেদ রায় বলেছেন, এরা বলেছেন করবে না, এটাই প্রত্যাশা ছিল। এখন সেই প্রত্যাশা কি এখন মানে ধূলিসাৎ হতে যাচ্ছে কিনা? প্রশ্ন ওঠে না, ধূলিসাৎ হবে কেন? এটা সরকার যা দায়ী হবে, সরকার বলবে, সরকার সে প্রশ্ন করবে। মানে আপনারা সরকারকে দায়ী করবেন এর জন্য? আমি কেন সরকার দায়ী করবো? জনগণ সরকার দায়ী করবে। আমার তো কোনো মাথা নাই। আপনাদেরকে বুঝতে হবে আমাদের প্রশ্নগুলো যদি আপনি করেন, এখানে সরকার আওয়ামী লীগের সঙ্গে তার কি সম্পর্ক হবে, এটা আমার তো কোনো বিষয় নয়। আমি জনগণের প্রত্যাশার কথা বলবো, আমি বিপ্লবের যে আমার চেতনা, সেই চেতনার কথা বলবো, আমি জুলাই বিপ্লবের কথা বলবো। জুলাই বিপ্লব কি চেয়েছিল? জুলাই বিপ্লব যদি আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে হয়, তাহলে তো আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে শেখ হাসিনা। বাংলাদেশের বর্তমান যে সংবিধান আছে, সেই সংবিধান মোতাবেক জুলাই বিপ্লবকে যদি আমরা অস্বীকার করি, অমান্য করি, তাহলে বাংলাদেশের সরকার হলো আওয়ামী লীগ, বাংলাদেশের প্রধানমন্ত্রী হলো আওয়ামী লীগ। কারণ আওয়ামী লীগ 2024 সনের একটি নির্বাচনে অংশগ্রহণ করে জয়লাভ করেছে, সেটাতে আমরা মানিকে না মানি সেটা বড় কথা নয়। কাজে এখানে সরকার বুঝবে আওয়ামী লীগের সঙ্গে। আমাকে দিয়ে সে প্রশ্ন বলাচ্ছেন কেন? আমি মনে করি বিপ্লবের ধারণা চেতনা যারা ধারণ করে তাদের কাছে তাদের সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক থাকতে পারে না। কারণ আমি যদি বিপ্লবের সঙ্গে ধারণা পোষণ না করি, বিপ্লবের সঙ্গে সম্পর্ক না রাখি, আমি যদি বিপ্লবকে অস্বীকার করি, তাহলে সে দায় দায়িত্ব আমার হবে। মানে এখন যে জুলাই বিপ্লবের অস্বীকার করার কি প্রবণতা আপনারা দেখছেন কিনা আমার জানার, মানে আপনার কাছ থেকে বোঝার এটাই দেখছি। মানে কি, এটা তো অহরহ হচ্ছে, এটা তো আমরা অহরহ দেখছি। একদিক দিয়ে বলছি আমরা জুলাই বিপ্লবের পক্ষে, আরেক দিক দিয়ে আমরা বলছি সংবিধান অনুযায়ী সরকার করতে হয়েছে। আমরা দেখেছি এই সরকার বা বিএনপি এই নির্বাচনে জয়লাভ করে তারা জুলাই সনদে অঙ্গীকার দস্তখত করে নাই। অথচ জুলাই সনদ উক্ত এই সংসদ নির্বাচন হয়েছে জুলাই সনদের ভিত্তিতে। এটা কোনো সংবিধানের ভিত্তিতে নির্বাচন হয় নাই। এই নির্বাচন সাংবিধানিক নয়, এই নির্বাচনটা হয়েছে জুলাই সনদের ভিত্তিতে। তো জুলাই সনদের ভিত্তিতে নির্বাচিত হয়ে সে সংসদ জুলাইয়ের অঙ্গীকার দস্তখত করে নাই, মানবে বলে অঙ্গীকার দেয় নাই। তো সেখানে সে জুলাই সনদে থাকলো কোথায়? কাজে এই সরকার জুলাই সনদ থেকে অনেক দূরে সরে গেছে। এখন জুলাই সনদের পক্ষে যারা, তারা কি অবস্থা নেবে সেটা আমাদের সময়ের জন্য অপেক্ষা করতে হবে। জি, সাইদ আব্দুল্লাহ, আপনার কাছে একটু আসতে চাই। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি মন্তব্য করেছেন যে সংবিধান সংস্কারের শপথ না নিয়ে বিএনপি নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষার সাথে প্রতারণা করেছেন। সালাউদ্দিন আহমেদ বলেছেন যে এটা তো তারা শপথের দিন বলেছেন যে তারা সেই সংস্কার পরিষদের অধীনে সদস্য নয়, এই কারণে তারা শপথ নেননি।
ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। Welcome to Salt Bay. ওয়ান্ডারফুল, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, কালের কণ্ঠের দর্শক এবং আমার বিজ্ঞ সমালোচক যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। নাহিদ ইসলাম যেটা বলেছেন সেটা তো তার মত, সালাউদ্দিন আহমেদ সাহেব যেটা বলেছেন ওটা ওনার ব্যক্তিগত মতামত। আমরা যেটা করতে পারি মাঝখান থেকে তাদের বক্তব্যকে অ্যাসেস করতে পারি, রাইট? এবং প্রত্যেকেই তাদের পলিটিক্সটাকে মাথায় রেখেই তো বক্তব্যটা দেন। এখন আমরা যদি মনে করি এই বক্তব্যগুলো পলিটিক্সের বাইরে, তাহলে একটা ঝামেলা আছে। পলিটিক্সের বাইরে কে কথা বলতে পারে? পিওরলি একাডেমিশিয়ান কেউ একজন, ধরেন যে পলিটিক্যাল বায়াস নেই, সে বলতে পারে। কিন্তু একজন পলিটিশিয়ান যখন কথা বলবে অবশ্যই পলিটিক্সটাকে মাথায় রেখেই বলবে। এখন একটা গুরুত্বপূর্ণ কথাটা হলো, সালাউদ্দিন সাহেব যে কথাটা বলেছেন উনি কিন্তু আমি যেটা বুঝেছি একবারও বলেন নাই যে আমরা যেসব সংস্কার প্রস্তাব আছে এগুলো বাস্তবায়ন করব না। না, তিনি বলেছেন উনি যেটা অক্ষরে অক্ষরে বলেছেন সেটি যে পূরণ করা যেহেতু এইটা এখন পর্যন্ত অ্যাডপ্ট করা নাই, অতএব বসার পরে কোনো একটা প্রক্রিয়া সংসদে আলাপ আলোচনা করার পরে ওইটা অ্যাডপ্ট করার পরে এইগুলো যদি করা যায়, প্রত্যেকটা প্রসেস ইনক্লুড করার পরে তারপর এটা হইতে পারে। এবং সেই ব্যাপারটা কীরকম? ব্যাপারটা হলো লেটস সে যে শপথ অনুষ্ঠানটা যেটা হইলো, এটার প্রত্যেকটা ওয়ার্ড এটা কি চিফ ইলেকশন কমিশনার কি নিজে নিজে আবিষ্কার করেছে? উত্তর হলো না। সংবিধানের তফসিলের ভেতরে যান, প্রত্যেকটা ওয়ার্ড অ্যাজ ইট ইজ লেখা আছে যে এমপির শপথটা কিভাবে হবে, এবং এই প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরেই পড়তে হয়, এটা আকাশ বাতাস থেকে নিয়ে আসা হয় না। সো এই ধরনের শপথও কী করতে হবে, যদি সংসদে আলাপ আলোচনা হয়, হওয়ার পরে যদি তারা অ্যাডপ্ট করে নেন, তাহলে কিন্তু ওই শপথগুলো কিভাবে আসবে সেটাও কিন্তু আসতে পারে। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি সংস্কারটা জরুরি। আপনি সংস্কারটারে পুরোপুরি ইগনোর করতে পারেন নাই। ইনফ্যাক্ট অনেকগুলো সংস্কার আছে সেটা শুধুমাত্র জরুরি না, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে অবশ্যই ধারণ করাটা উচিত। এখন এই প্রশ্নের সাথে কয়েকটা প্রশ্ন আমাদের এগিয়ে নিয়ে আসতেই হবে। যেমন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি, আমি অত্যন্ত শ্রদ্ধার সাথেই বলছি যে আমরা কি করতে পারি, কিছু কিছু মতের সাথে আমাদের দ্বিমত পোষণ করতে পারি, কিন্তু ব্যক্তিগত জায়গা থেকে রেসপেক্টের জায়গাটা থাকেই। উইথ ডিউ রেসপেক্ট আমি আপনার বক্তব্যটাকে যদি একটু খণ্ডন করি আর কি, মানে এটা কিন্তু ব্যক্তিগত সম্পর্কটাকে শ্রদ্ধার সাথে রেখে এইবার আমি বলি, সংবিধান এই যে যে কয়েকটা কথা আসলো যে সংবিধান মানলে শেখ হাসিনা প্রধানমন্ত্রী, সংবিধান থাকলে ইলেকশন কিভাবে হচ্ছে না, ব্যাপারটা এরকম না। এটা আপনার ব্যাপার, এটা আপনার মত। না না, আপনার ব্যাপারটা, এটা আমার কথা না। আমি সংবিধানকে আপনি মনে করেন, আমি সংবিধানকে কোট করেই বলছি। না না, সেটা বলেন সংবিধান, আপনি সংবিধান, আমি সংবিধানকে কোট করেই বলছি। না না, সংবিধান কোট করে বলতে পারেন না। কেন বলতে পারি না? সংবিধান কোট করে আমি বলতে পারি না। সংবিধান কোট করে আমি কেন বলতে পারি? আমি আইনের ছাত্র ছিলাম, সংবিধান নিয়ে আমার কেন জানাশোনা থাকা উচিত না? এবং আমি ওইখান থেকেই সংবিধানকে ধরেই আমি বলছি সংবিধানে। আচ্ছা আমি বলি, অবশ্যই সম্পর্ক আছে। আইনের একদম বেসিকটা হলো সংবিধান। আপনি যে বলেন আইনের সাথে সংবিধানের সম্পর্ক, ছাত্র সংবিধান নাও বুঝতে পারে। এটা তো দেখেন, আপনি মুরব্বী মানুষ তো, আপনি মুরব্বী মানুষ তো, এই জন্য আপনাকে আমি যথেষ্ট রেসপেক্ট করে কথা বলছি। সংবিধান পড়তে হয়, আচ্ছা প্রক্সিমিটি, আচ্ছা আমি একবার বলি প্লিজ, মনে করেন যে আচ্ছা আমি একবার বলি ভাবা তো ঠিক যে না, কম বেশি তো কেউ বুঝে কি বুঝে না, এইটা টেস্ট নিশ্চয়ই আপনি করতে পারেন না, রাইট? আমি ওই রেসপেক্টটা রেখে আপনাকে সম্মান দিয়েই বলছি যে আমি সংবিধানের কথাটা বলি। আমি বলার আগেই যদি আপনি আমাকে বলেন যে আমরা কোনো কিছু বুঝি না, তার মানে আপনি তো আমাকে দেখেন, আমি সিনিয়র হিসেবে আপনাকে যে রেসপেক্টটা করছি, আমি তো এটাও এক্সপেক্ট করতে পারি যে একজন সিনিয়রের জায়গা থেকে আপনিও, আমি আপনার সন্তানের বয়সী, আমাকেও তো অনুরূপ একটা আদর স্নেহ রেসপেক্টের জায়গায় রাখতেই পারেন, রাইট? ওই জায়গা থেকে আমি কথাটা বলছি। এবার আমি সংবিধানের ব্যাখ্যার দিকে যাই, কারণ প্রক্সিমিটির যে কথাটা, প্রক্সিমিটির ব্যাপারটা হলো আইনের একজনের সংবিধান বোঝার প্রক্সিমিটিটা অন্যদের চেয়ে একটু বেশি থাকতেও পারে। আমি এই ক্ষেত্রে কথাটা বলছি। সংবিধানে কোথাও কি লেখা আছে ইলেকশন অ্যাজ ইট ইজ একটাই উপায় আছে যে 5 বছর পর পর ইলেকশন হইতে পারে? অ্যান্সার ইজ নো। নর্মাল নিয়মটা হলো 5 বছর পর পর সাধারণ ইলেকশন হইতে হয়, কিন্তু যদি কোনো সংসদ ভেঙে যায়, যদি পদগুলো শূন্য হয়ে যায়, তারপর কি 5 বছর পর্যন্ত ওয়েট করতে হয়? সংবিধানে এটা লেখা আছে কিনা, মানে আপনি নিজে একটু জবাবটা দিবেন যে সংসদ যদি ভেঙে যায়, সেটা প্রক্রিয়া যেমনই হোক, হওয়ার পরে কি 5 বছর ওয়েট করে যেদিন ইলেকশন হয়েছে তার পরবর্তী 5 বছর পরে কি ইলেকশন হইতে হয়? উত্তর হলো না। বরং সংবিধানের ভেতরেই আছে পরবর্তীতে কিভাবে ইলেকশনটা হইতে পারে সেটা বর্ণনা লেখা আছে। বরং ওইটা ওই 5 বছর পর্যন্ত ওয়েট করার ব্যাপার না, যেদিন থেকে ভেঙে গেল তার পরবর্তী পদক্ষেপ নিতে হয়। 2 নম্বর ব্যাপার, শেখ হাসিনার বিরুদ্ধে যখন আন্দোলনটা হয়, হওয়ার পরে আপনি বলতে পারেন যে এই যে আন্দোলন, কিসের আন্দোলন? কিন্তু এটাও মাথায় রাখা হচ্ছে, ডেমোক্রেটিক একটা দেশে কারো যদি রাইটস, অধিকার ভায়োলেটেড হয়, তাদের আন্দোলন করারও কি আছে, যৌক্তিক যে রাইটটা আছে সেটাও এই কনস্টিটিউশন দ্বারাই প্রোটেক্টেড।
এবং এই গভর্নমেন্ট ইন্টারিম গভর্নমেন্ট যখন গঠিত হয়েছিল সেটা আর্টিকেল 106 দ্বারা প্রোটেক্টেড ছিল। পরবর্তীতে এইটা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ এবং সুপ্রিম কোর্টেরও এই ব্যাপারে ডিসিশনটা আছে। এখন আপনি যদি গায়ের জোরে বলেন সুপ্রিম কোর্টের ডিসিশন মানি না, সংবিধান মানি না, কোনো কিছু বুঝি না, একমাত্র যেটা বলছেন সেটাই কথা, তাহলে আমি মনে করবো ওই যে আপনি বললেন না আমার ব্যক্তিগত মতামত, আমার ব্যক্তিগত মতামত আমি এখন পর্যন্ত দেই নাই, আমি সংবিধান থেকেই কথা বলছি, বরং আপনার ব্যক্তিগত মতামত দিয়ে আপনি বলতেই পারেন। আই ফুল রেসপেক্ট আপনার ব্যক্তিগত মতামতের প্রতি, কিন্তু আমার যে মতামতটা সেটা আমি জানানোর প্রয়োজন অনুভব করলাম সংবিধান থেকে। ধন্যবাদ আপনাকে জনাব আখতারুজ্জামান। আমি আপনার কাছে আরো একবার আসতে চাই। তিনি যে জবাবটা দিয়ে নিব একটু। জি, আমি সেই জবাবটাই চাচ্ছিলাম যে সংসদ ভেঙে গেলে অথবা পদ শূন্য হয়ে গেলে তখন কি আমরা অপেক্ষা করব কিনা 5 বছর? সংবিধান কোনো বাইবেল না, সংবিধান পরিবর্তনশীল, এটা সংবিধানের মধ্যে আছে। কিন্তু সংবিধানের প্রয়োগগুলো একটা নিয়ম নীতি আছে, সংবিধান ভাঙ্গার একটা নিয়ম নীতি আছে, এটা সংবিধানের মধ্যে দেওয়া আছে। সেটা যদি কেউ মিসইউজ করে, মিসঅ্যাপ্রোপ্রিয়েট করে, লুটে নেয় বা মিথ্যা তথ্য দিয়ে প্রমাণিত করে বা শক্তির জুড়ে যদি সংবিধানকে সাসপেন্ড করে রাখে, সেটা অতীতে হয়েছে। সামরিক শাসকরা প্রথমে যে কাজটি করে, তারা এসে সংবিধানকে সাসপেন্ড করে দেয়, অর্থাৎ সাসপেন্ড করলে এটাকে আর কাজ হলো না, তারপরে জনগণের সামনে বলে দেয় এখন আমার হুকুম মানবা কি মানবা না। বিপ্লব এসে আমাদের কি করেছে, আমরা বিপ্লব এসে সংবিধানকে বলছি সংবিধানকে মানি না, তাহলে সরকারটা কি হবে? এটার দরকার ছিল না বিপ্লবী সরকার করা। বিপ্লব যে কোনো করতে পারে, যেমন সামরিক শাসক যে কোনো কাজ করতে পারে তার শক্তি বলে, বিপ্লব জনগণের ইচ্ছা অভিপ্রায় হিসেবে বিপ্লব যে কোনো কিছু করতে পারে। তো আমরা 5ই আগস্টে আশা করেছিলাম একটা বিপ্লবী সরকার গঠন করা হবে, কিন্তু কতিপয় সংসদ বিশারদ, সাংবিধানিক বিশারদ বা ছাত্ররা মিলে তারা সংবিধানকে নিয়ে আসলো, সংবিধান হঠাৎ করে 106 ধারা নিয়ে আসলো, সুপ্রিম কোর্টের কাছে গেল যে আপনি বলেন। অথচ সুপ্রিম কোর্টই নাই, সুপ্রিম কোর্ট বসে আছে ক্যান্টনমেন্টের ব্যারাকে। সেখানে একটা অসত্য তথ্য দিয়ে, মিথ্যা দিয়ে, সংবিধানে পরিষ্কার লেখা আছে প্রধানমন্ত্রীর লিখিত অনুরোধে রাষ্ট্রপতি সংসদ ভাঙতে পারবে। এখন একজন বলে ফেললেন যে সংসদ ভেঙে দিয়েছি, এটা তো গায়ের জোরে করলেন। আমি গায়ের জোরে কথাটা কেন বলছি, আমি সরি ফর গায়ের জোরে, এটা কি আসলে গায়ের জোরে না আমি এই জন্য বলছি, আমি আপনি আপত্তি করে বলছি গায়ের জোরে কেন বলছি, যে আপনি বিপ্লবোত্তর সরকার বিপ্লবী সরকার করতে পারেন, এইটাই বৈধ হবে। কিন্তু আপনি কোন বলে সংবিধান সরকার করলেন, কোন বলে অন্তর্বর্তীকালীন সরকারকে সাংবিধানিক সরকার বললেন? এটা গায়ের জোরে হলো না, কারণ তখন তো আমাদের কিছু করার নাই। আচ্ছা, আপনি বলার পরে ওই সংবিধান থেকে আমি এই জায়গায় একটু অ্যাড করব। আপনি এখন কি হয়েছে, তো সংবিধানটি তো সংসদ তো ভেঙে যায় নাই, কাজে এই সংসদ চলমান। এখন আমরা আবারও বলছি যে এই সংসদকে আমরা একটা নিয়ে গেছি বিপ্লবোত্তর সরকার গঠন প্রক্রিয়ায়, এবং সেখানে আমরা সংস্কার বলেছি যে আমরা কিছু সংস্কার করতে চাই। আমি সরকারের পক্ষে কখনো ছিলাম না, এখনো নাই, এবং সরকার সংস্কার যেদিন করা হয়েছে সেদিন তার বিরোধিতা করেছি। বিকজ আমি বলেছি কোনো সাংবিধানিক কেউ দাবি করে কোনো সংবিধান করতে পারে না, এটা একমাত্র জনগণের অধিকার। আমি যদি বিপ্লবী সরকার করতে পারতাম তাহলে আমি যে কোনো সংস্কার করতে পারতাম, কিন্তু যেহেতু অন্তর্বর্তী সরকার বিপ্লবী সরকার নয়, অতএব এই বিপ্লবী সরকারের কোনো সংস্কার করার অধিকার নাই। এই বক্তব্য আমাদের আজকের না, এই বক্তব্য আমাদের আরো 1-1.5 বছর আগের বক্তব্য। এখন প্রশ্ন হয়েছে এই সরকার কি করেছে, বৈধ দেওয়ার জন্য একটা কমিশন করেছে, সেখানে সকল রাজনৈতিক দলগুলোকে সন্নিবেশিত করেছে। এইটা সরকারের সফলতা ছিল যে 35টি রাজনৈতিক দলকে, না 54টি, কত আছে 54টি দল মনে হয়, 54টি রাজনৈতিক দলকে এক জায়গায় সে নিয়ে আসতে পেরেছে। এইটা বলবো ডক্টর ইউনূসের একটি সফলতা ছিল। সেখানে এসে তারা তার দেওয়া এজেন্ডা মোতাবেক প্রতিদিন সে নাকে রশি দিয়ে টেনে এনে ওই পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই রেস্ট হাউসে বসায়া চা বিস্কুট খাওয়ায়া ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে কতগুলো কাজ করানো হয়েছে। আমরা আলী রিয়াজকে এই জন্য সমালোচনা করেছি, আমরা এটাকে বলেছি একটা প্রহসন হচ্ছে, কিন্তু রাজনীতিবিদরা সেখানে দস্তখত করেছে। তার মধ্যে 35টা রাজনৈতিক দল সংস্কার দস্তখত করেছে, এবং সংসদের দক্ষিণ প্লাজায় গিয়ে 20টির মধ্যে ছাতা মাথায় দিয়ে সেখানে জনগণের সঙ্গে নাটক করে দস্তখত করেছে। আমার মনে আসে সাহেবুদ্দৌলা সেটাকে দস্তখত করেছেন। দস্তখত তার মানে কি আপনি এগুলো মানবেন? তার মানে এখানে সংবিধান তো নাই, আর আপনি এগুলা করবেন, করে সংবিধানটাকে বলবৎ করবেন, হয় যেভাবে আছে সেভাবে করবেন, না নতুন করে সংবিধান লিখবেন, না সংশোধিত করবেন।
এখন এইটাই তো আমরা বুঝি। এখন এইটার বাইরে আমাদের প্রশ্ন হচ্ছে কি, যখন বাচ্চা কথা বলতে পারে তখন বাচ্চা দুইটা জিনিস শিখে। যে বাচ্চা আদর্শমান মায়ের কাছে থাকে সে ভালো ভাষা শিখে, আর যে বাচ্চা কাজের কাছে বা অন্য কাছে কাছে, এই জন্য বিদেশিরা অনেক সময় গভর্নেন্স রাখে বাচ্চাকে মানুষ করার জন্য, ছোট শিশুকে মানুষ করার জন্য গভর্নেন্স রাখে। গভর্নেন্সের দায়িত্ব হলো বাচ্চাটাকে সুশীলভাবে তৈরি করে দেওয়া। মানে বিপ্লবী সরকার গঠন না করার কারণে কি আমি এত আসতেছি, সংকট, আসতেছি। এত সংকট আবার হয়েছে? যদি ওই শিশুটি যদি কাজের বুয়ার সঙ্গে থাকে তাহলে সে ভাষাটা শিখে অন্য ভাষা, কিন্তু সে কিন্তু অস্বীকার করবে না যে ভাষাটা ভুল, কারণ এটা তার প্রাসঙ্গিকতা কারণে। সে গুড গভর্নেন্স পায় নাই বলে সে অনেক কিছুকেই গভর্নমেন্ট মনে করে। এটা ব্যক্তিগত, আমি কাউকে ব্যক্তিগতভাবে করছি না, কিন্তু আমাদের দেখতে হবে তো আমরা কোন পরিবেশ থেকে বড় হয়ে আসছি, আমাদের পারিপার্শ্বিকতা কি, আমরা সেই জিনিসটা বুঝতে হবে। আমি একজনকে সম্মান করি তার মানে হয় আমি তাকে সম্মান করি না, এটা বুঝতে হবে। কারণ কোনো ভদ্রলোক কাউকে বলে না যে আমি আপনাকে রেসপেক্ট করে কথা বলছি, তার কথাটা রেসপেক্টেবল হবে, তার কথাটা রেসপেক্টেবল হবে। যে লোকটা বলবে আমি আপনাকে রেসপেক্ট করে বলছি, তার মানে এই লোকটার মাথার মধ্যে কিছু সমস্যা আছে। সে জানে আমি তাকে আক্রমণ করতে যাচ্ছি, সে জানে আমি তাকে রেসপেক্ট করব না, তাকে ডিসরেসপেক্টের বক্তব্য দিব। এই জন্যই সে নিজের আত্মপক্ষ সমর্থন করার জন্য সে বলেছে আমি আপনাকে রেসপেক্ট করে বলছি। আপনার মতামতের প্রতি রেসপেক্ট করার কথা বলেছেন। আমার মতামতের কোনো কারো রেসপেক্ট করা দরকার নেই। আমার মতামতকে যদি আপনি, আমার মতামতকে যদি আপনি, আমি তর্ক করছি না, আমি তর্ক করছি না, আমি বলেছি আপনার মতামতের প্রতি রেসপেক্ট করে আমি দ্বিমত পোষণের জায়গাটা এটা হলো ক্লিয়ার করছি। স্টুপিডিটি। ঠিক কারণ কেউ মতের রেসপেক্ট করে কেউ দ্বিমত পোষণ করে হ্যাঁ, না, করা যায়, করা যায় না। ওই যে বললাম That যে is ওই যে democracy. বুয়ার কাছ That is থেকে democracy. যে আপনি সন্তান, বুয়াটা সেই হয়েছে না। সন্তান, সেই দেখেন। সন্তান বুয়ার কাছ থেকে মানুষ হয়। আপনি শুনেন, দেখেন, ঢাকা কলেজ আপনার আর জগন্নাথ মতামতের কলেজ এক প্রতি জিনিস respect, নয়। আপনার- শুনেন, ঢাকা কলেজ জগন্নাথ কলেজ জিনিস নয়, ফৌজদারহাট ক্যাডেট কলেজ না আর এই আমার গচিয়াটা কলেজ এক জিনিস নয়, একই বই পড়ানো হয়। একই বই। এটার সাথে আমার এক এই জিনিস না, এটা বুঝতে সম্পর্ক হবে, এটা সম্পর্ক বুঝতে হবে। এটা বুঝেন না বলে সমস্যা, তো- এটা বুঝেন না বলে সমস্যা। শোনেন, এটা বুঝেন না বলে সমস্যা, আমরা এটা বুঝি বুঝতে না। হবে। আপনি ওইখানে বসে থেকে প্রথম থেকেই বলছেন আমরা এটা বুঝি না। আমি তো বললাম, বলি নাই, আইনের আমি তো ছাত্র। বলি- শুনেন, আমি তো please, বলি নাই। please আপনি আমাকে একটু নিজে- বলতে দিবেন, প্লিজ। আমি কথা বলছি। আপনি বললেন যে আমি আমার বললাম কথা যে শেষ আইনের করুন। ছাত্র, আমি সংবিধান আমি থেকে আমার কথা বলি, শেষ আপনি করি। বললেন আমরা বুঝি। আমি- এটা আমি- কোনো আমি- respect আমি তো না। আমার আমরা কথা শেষ করি। আখতারুজ্জামান আমি তো আমার এটা কথা কি আপনার কোনো কথা respect শুনি, হলো? তারপর আমি সাইদ আব্দুল আলম আপনার ওকে, কাছে। থ্যাংক ইউ। আপনি বলবেন হ্যাঁ, please। ফলে আমি কি বলেছি, একটু ছোট করে আমি সংবিধানকে ব্যাখ্যা করার জন্য আমাকে আইনের ছাত্র বলতে হবে না, কারণ আমি সংবিধানকে, যে কোনো লোক আইনের ছাত্র না হয়ে সংবিধান করতে পারে। যত এমপিরা আছে তার মধ্যে 80% এমপি মনে হয় আইনের ছাত্র না। তাহলে তারা আইন প্রণয়ন করবেন কেউ? তারা আইন প্রণয়ন করবে কেন? তারা ঠিক কেমনি করবেন? তার মানে কি তারা আইনের ছাত্র হইতে হবে? এরকম তো কোনো mandatory কোনো নাই। কথা নেই, সেটাও নাই। তো একটি বিষয়। কাজে আমি যে কথাটা বলছি সেটা হচ্ছে বলছি যে আমরা যে কোনো বিষয় নিয়ে কথা বলতে পারি। আমি যদি একটি কোনো বিষয় রেসপেক্ট করি তাহলে এই সময় ডিফার করতে পারি না। এটা গ্রামারে যায় না, এটার নাম গ্রামার না। গ্রামার মানে কি? গ্রামার মানে এটা মেনে চলা। তো কাজে আমি যেটা বলছি, আমি আব্দুল্লাহ সাহেবকে কোনো আক্রমণ করে বলছি না, ভাই সরি, কিন্তু আমাকে যে কোনো দিন ডিফার করতে হলে আমাকে আপনার বক্তব্যকে ডিফার করতে হবে। আমি আপনার বক্তব্য নিয়ে কথা বলেছি আপনার মতের প্রতি ঠিক আছে, রেসপেক্ট ঠিক রেখে আমি আছে। ডিফার আমার করছি। কথাটা যে সেই- আমি- সেই আমি একটু, কথাটা- সেই মোহাম্মদ কথাটা রাশেদ খান, ভুল আমি আপনার learning। কাছে একটু আমি আসতে চাই। আপনাকে বিনয়ের সঙ্গে বলছি, যে আমি you are আপনার কাছে not আসতে good চাই। educated। এই আমি যে আপনাকে বিনয়ের এত- সঙ্গে বলছি, এত- আপনি এত- কোনো ওই সংবিধানের ওই পার্টিকুলার ওই জায়গাটা বোধহয় একটু জি, clear তাহলে করে আমি দেওয়া একটু উচিত ছিল। তা সাইদ নাহলে আব্দুল্লাহর কাছে differ আগে হয়ে একটু যাবে। যে তারপর আমি আসছি আপনার কাছে। জি, জি, ধন্যবাদ। হ্যাঁ, তো আমি এইবার একটু সংবিধান থেকে একটু পড়ি, তাহলে বুঝতে সুবিধা হবে। কারণ আপনি যে সংবিধান থেকে ব্যাখ্যাটা দিলেন, আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 57 যদি পড়া যায়, এই জায়গায় প্রধানমন্ত্রীর পদের মেয়াদ বলা আছে, প্রধানমন্ত্রীর পদ শূন্য হইবে যদি ক তিনি কোনো সময় রাষ্ট্রপতির নিকট পদত্যাগপত্র প্রদান করেন। এই পর্যন্ত আপনি বলেছেন যে পদত্যাগ প্রদান করেছে কি করে নাই, এই টাইপ তো ছিল। তারপরে খ আর একটা অপশন আছে, এই জন্য তিনি সংসদ সদস্য না থাকেন। এই যে এই কথাটা আমরা মিস করে চলে যাই, তার কারণটা আপনি এটা বলেন নাই। না, আপনি বলেন নাই এই কারণে। আপনি প্রথমটা বলছিলেন না যে পদত্যাগ করার বলছি, কথাটা। কিন্তু ইয়েস, তারপরে কথাটা আমি বলি। 5 তারিখের পরে 6 তারিখে যখন পার্লামেন্ট ভেঙে দেওয়া হইল, কেমনে ভাঙলো? ইয়েস, পার্লামেন্ট ভেঙে কেমনে দেওয়া ভাঙলো? হয়েছে। কে ভাঙলো? পার্লামেন্ট রাষ্ট্রপতি ভেঙে দিয়েছে। কারণ তিনি, রাষ্ট্রপতি কেমনে আপনার এটা মাথায় রাখা উচিত যে রাষ্ট্রপতি কেমনে এটা ভাঙবে? এক্সট্রাঅর্ডিনারি এই যে সিচুয়েশনে আবার- প্রাইম মিনিস্টার এইভাবে কি পালায়া চলে যেতে পারে কিনা? কোনটা? তার অফিস টফিস এরকম বাদ রেখে পালায়া চলে যেতে পারে? সেটা প্রাইম মিনিস্টার ব্যাপার। প্রাইম মিনিস্টারের ব্যাপার না। নরমালি সে যদি অফিসিয়াল ডেকোরামে যায়, সে তো একদম পালিয়ে কোনো রেসপন্সিবল
রেসপন্সিবিলিটি গেছে, ডেফার না করে সে চলে গেছে তাহলে এবং সেখানে তো- পার্লামেন্ট প্লিজ আমি বলি পদের মেয়াদ যে শূন্য হওয়ার ব্যাপারটা উনি বললেন যে তার মানে সংবিধান অনুসারে হাসিনাই প্রধানমন্ত্রী নো, যে মুহূর্তে আমি একদম ডেট ধরে বলছি 6 আগস্ট 5 আগস্টের পরবর্তীতে 6 আগস্টের দুপুরবেলার দিকে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন, দিস ইজ ফ্যাক্ট। রাষ্ট্রপতি যে মুহূর্তে সংসদ ভেঙে দিয়েছে ওই মুহূর্তে আর্টিকেল 57 যদি আপনি ধরেন তার দফা যদি ধরেন যে তিনি সংসদ সদস্য না থাকেন, তার মানে এইটার মাধ্যমে স্যাটিসফাইড হয়ে গেছে। প্রথমটা যদি বাদও দেন, এটা হলো সংবিধানের রিডিং। এবং আর্টিকেল 123-তে আমরা একটু যাই, মানে গায়ের জোরে অনেক কিছু ঠেলে অনেক কিছু বলা যায়, কিন্তু আমার মনে হয় যে সংবিধানের দিকে একটু তাকানোটা উচিত যে কি বলা আছে। আর্টিকেল 123 এতে এই যে দেখবেন নির্বাচন কখন কখন হইতে পারে সেটাও ব্যাখ্যা দেয়া আছে। ওইটার ভেতরে সংসদ সদস্যদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হইবে মেয়াদ অবসানের কারণে সংসদ ভাঙিয়া যাবার ক্ষেত্রে ভাঙিয়া যাবার পূর্ববর্তী 90 দিনের মধ্যে, এবং মেয়াদ অবসান ব্যতীত অন্য কোনো কারণে সংসদ ভাঙিয়া যাইবার ক্ষেত্রে পরবর্তী 90 দিনের ভেতরে। তাহলে মেয়াদ থাকা অবসান হইলে কি হয় না হয় এই প্রত্যেকটা ব্যাপার এই জায়গায় লিপিবদ্ধ আছে। এখন বলতে পারেন যে অ্যাজ ইট ইজ পন্থায় হয়েছে কিনা, তার পতন যেটা ঘটে গেছে এটা তো এক্সট্রাঅর্ডিনারি একটা সিচুয়েশনের ভেতরে, এবং এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনের জন্য ডক্ট্রিন অফ নেসেসিটি এই জায়গায় চলে আসতে পারে। এবং ডক্ট্রিন অফ নেসেসিটি যখন আসে অনেক কিছু কি করতে হয়, পরবর্তী সংবিধানে এইটা ইনক্লুড করার জন্যই পার্লামেন্টে আলাপ আলোচনা করে এটা বৈধতা নিয়ে নিতে হয়। যেমন রাষ্ট্রপতি অনেকগুলো অধ্যাদেশ জারি করেছেন না, এই অধ্যাদেশগুলো কি করতে হবে, এটার ইমপ্লিকেশন তখনই শুরু হবে পরবর্তী সংসদ যদি এটা র্যাটিফাই করে। আনটিল অর আনলেস এটা র্যাটিফাইড হচ্ছে, তার মানে অনেক অধ্যাদেশ বাতিলও হয়ে যাইতে পারে। এই কারণেই তো সংসদটার দরকার। তো এই কারণে আমি দেখেন আপনার যে মতের কথা আমি বলেছি, আপনার মতের প্রতি শ্রদ্ধা থাকাটা জরুরি, এটা গণতন্ত্রের বেসিক এসেন্স। যে আমি আর রাশেদ ভাই দুইটা মতের জায়গায় আমরা একমত না, কিন্তু আমি কি করব, মত একমত না জন্য আমরা কি এই জায়গায় মারামারি শুরু করব? উত্তর হলো না। আমি বলতে পারি যে আপনার মতের প্রতি আমার রেসপেক্ট আছে, রাইট? ভলতেয়ারের উক্তির মতো যে আপনার মতের সাথে আমি একমত নাই হইতে পারি, কিন্তু ডিফেন্ড করার জন্য আমরা এই করতে পারি। আমি রেসপেক্টটা ওই সেন্সে বলেছি। বলার পরে তারপর বলছি যে আপনার কাছে মনে হচ্ছিল সংবিধানের যে ব্যাখ্যাটা দিচ্ছেন দ্যাট ইজ নট কারেক্ট। এই জন্য আপনি সিনিয়র একজন মানুষ, আপনার মতের প্রতি আমি রেসপেক্ট রেখে তারপর আমি সংবিধানের ভেতরে ঢুকেছি। আশা করি আমার ব্যাখ্যাটা আমি দিতে পেরেছি। জি ধন্যবাদ। ধন্যবাদ। যে মোহাম্মদ রাশেদ খান একটু আসতে চাই আপনার কাছে। এই যে আপনারা তো 5 আগস্টের পরে এবং নির্বাচনের আগে নানা সময়ে আন্দোলন করেছেন যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি, আওয়ামী লীগ যাতে পুনর্বাসিত হতে না পারে, কিন্তু আমরা তো দেখেছি যে বেশ কিছুদিন ধরেই বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের কার্যালয়গুলো খুলে দেওয়া হচ্ছে। আপনারা তো সরকারে, এখন বিএনপি এখন সরকারে, তো এই ক্ষেত্রে আপনাদের অবস্থানটা আসলে কি হবে? আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল এবং অন্তর্বর্তীকালীন সরকার তাদের সাংগঠনিক কার্যক্রম আন্দোলনের মুখে তারা স্থগিত করেছিল। এখন জাতীয় সংসদে নিশ্চয়ই বিষয়গুলো নিয়ে অনেকে আলোচনা করবেন যে সেখানে আওয়ামী লীগের ভাগ্য নির্ধারিত হবে যে আওয়ামী লীগের বিষয়ে আসলে পরবর্তী পদক্ষেপ কি। বিএনপি সিনিয়র নেতারা বলছেন যে আওয়ামী লীগ তাদের কার্যক্রম চালাতে পারবে, এক্ষেত্রে কারো বাধা দেওয়ার অধিকার নিয়ে। এই বিষয়টি আর মনে হয় না সঠিক। আমি এখন পর্যন্ত কারো বক্তব্য শুনি নাই। ফেসবুকে কিছু ভুয়া ফটোকার্ড আছে যেগুলো আমি প্রায়ই দেখছি যে অনেকে বানিয়ে তারা পোস্ট করছে। অ্যাটর্নি জেনারেল তিনি বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার অধিকার কারণে কারো ক্ষমতা নেই, এমন মন্তব্য করেছেন যিনি এখন বিএনপির সংসদ সদস্য হিসেবে নির্বাচিত। তিনি যখন অ্যাটর্নি জেনারেল ছিলেন তখন তিনি সরকারের দায়িত্বশীল ব্যক্তি ছিলেন, সুতরাং তার সেই বিষয়ে আসলে আমি এই মুহূর্তে মন্তব্য করতে চাই না। নির্বাচন পরবর্তীতে তিনি এই বক্তব্য দিয়েছেন। নির্বাচন পরবর্তীতে অনেকে অনেক ধরনের বক্তব্য দিয়ে থাকে। জি, এখন অনেকে অনেক ধরনের বক্তব্য দিয়ে থাকে। সব বক্তব্য দলীয় বক্তব্য হয় না, কিছু বক্তব্য নিজের ব্যক্তিগত বক্তব্যও থাকে। আমি এখানে যা কিছু বলছি এর পুরো দায় কি বিএনপি নিবে? বলেন। আমার এই বক্তব্যে অনেকে খুশি হতে পারে, অখুশি হতে পারে, অনেক বক্তব্য দলের বিরুদ্ধে চলে যেতে পারে। সুতরাং সব বক্তব্য যে দল গ্রহণ করবে বিষয়টি আসলে এরকম না। একজন ব্যক্তি কখনোই আপনার পুরোপুরি একদম দলের মতন করে বলতে পারেন না। মাঝে মধ্যে তার কিছু বক্তব্য, নিজস্ব বক্তব্য বা আপনার নানান কারণে ভুল বক্তব্য চলে আসে। সুতরাং সব বক্তব্য নিয়ে আসলে আপনি দলকে দোষারোপ করতে পারেন না। আপনি তো বিএনপির একজন প্রতিনিধি, সেই হিসেবে তো আপনার কাছ থেকে জানতে চাই। জি, আমি সেই হিসেবে বলি, আমার বক্তব্য আপনি শোনেন। আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল, যারা অপরাধ করেছে তাদের বিচারটা চলছে, এবং আমি যতটুকু জানি শুনেছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেখানে যে ধরনের বিচার কার্যক্রম চলছে সেটা চলমান থাকবে। তবে আমাদেরকে অবশ্যই আওয়ামী লীগের যারা অপরাধ করে নাই, এত বড় দল সবাই তো আর অপরাধ করে, সবাই অপরাধ, তাদের বিষয়টা আমাদের ভাবতে হবে
যে তাদেরকে আমরা কি রাজনীতি করতে দিব নাকি আসলে তাদেরকে আমরা আন্ডারগ্রাউন্ডে পাঠিয়ে দিব। মানে এটা কি নির্বাচনের আগে ভাবা উচিত ছিল কিনা? মানে নির্বাচনের যারা আগে নিরপরাধ শোনেন, আছেন এটা তারা তো- এটা ভাবার দায়িত্ব ছিল কার? অন্তর্বর্তীকালীন সরকারের, তাই না? আপনারা সেক্ষেত্রে এখন বিএনপি গভর্নমেন্ট আছে, অন্তর্বর্তী সরকারকে মেসেজ দিতে পারতেন কিনা? বিএনপি সরকারে আছে, বিরোধী দল আছে, তারা সংসদে আলোচনা করবে। এখন তো আলোচনার জায়গা তৈরি হয়েছে। আমরা যে ঐক্যমত কমিশনে আলোচনা করতে গিয়েছি, বলা যায় অনেকে বাধ্য হয়ে গিয়েছে, বাধ্য হয়ে অনেক কিছু মেনে নিয়েছে। কারণ ঐক্যমত কমিশন এমন ধরনের পরিবেশ সৃষ্টি করছিল এবং দেশের বাইরে থেকে অনেককে আসলে যেভাবে হায়ার করে আনা হয়েছিল, তাদের নিজস্ব চিন্তা বাস্তবায়ন করার জন্য অনেকে আসলে এক ধরনের বলা যায় যে চাপ দিচ্ছিল। আমি নিজে যেহেতু বৈঠকে অংশ নিয়েছি, জি, দেখেন আপনারা ছিলেন এই যে সংবিধান, আমি একটু শেষ করতে হবে, সংবিধান সংস্কার পরিষদ, এটা কি বিএনপি মেনে নিয়েছিল? বিএনপি কখনো বলেছে যে আমরা এটা গ্রহণ করলাম? আপনি দেখাতে পারবেন? বিএনপি সবসময় এটার বিরোধিতা করেছে। এবং বিএনপির পক্ষ থেকে যিনি ছিলেন জনাব সালাউদ্দিন আহমেদ, এখন স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি বারবার বলেছেন যে গণভোটটা সাধারণত নির্বাচনের পরে হয়, যেটি বাংলাদেশের বিশেষজ্ঞ আইনজীবীরা বলছেন। পৃথিবীর ইতিহাসে যেখানেই গণভোট হয়েছে নির্বাচনের পরে, একই দিনে জাতীয় নির্বাচন, একই দিনে গণভোট, এইটা তো বলা যায় যে জাতীয় নির্বাচন দিবে না, যে কারণে অনেকগুলো দল এটা মেনে নিতে বাধ্য হয়েছে। তারা দাবি করলো কি আগে গণভোট হইতে হবে, কিসের ভিত্তিতে? আপনি ঐক্যমত কমিশনে একটা আলোচনা করলেন, সেই কমিশনে কারা রয়েছে? সেই কমিশনে শুধুমাত্র রাজনৈতিক দলের নেতৃত্ব রয়েছে, সেখানে তো জনগণ নাই। সুতরাং আপনি আগে নির্বাচনটা করেন, নির্বাচিত যারা প্রতিনিধি তারা জাতীয় সংসদে আলোচনা করবে, আলোচনার ভিত্তিতে যতটুকু বিষয় সম্মত হবে সেইটাতে গণভোট দেন। এটা তো আইনসম্মত হওয়ার দরকার ছিল, কিন্তু এই কথা তো ওই সময় বলা যায়নি। আমাদের আলী রিয়াজ স্যাররা তারা নতুন নতুন আইন সামনে এনে দাঁড় করিয়েছে, তারপরে মানে বলা যায় যে আপনারা প্রতিবাদ তো করতে পারতেন। প্রতিবাদ করা হয়নি। আপনি কি আমার বক্তব্য শোনেন নাই? জি। আমি অসংখ্যবার বলেছি যে এটা এরকম না, এটা এরকম হবে না। আমাদের কথা তো ওইখানে আসলে গুরুত্বপূর্ণ ছিল না, সেখানে গুরুত্বপূর্ণ ছিল আমাদের যারা বিদেশপ্রেমী উপদেষ্টারা, যারা বিদেশ থেকে যাদেরকে হায়ার করে আনা হয়েছিল, তাদের মন্তব্য গুরুত্বপূর্ণ। এখন বিএনপি অনেক কিছু ছাড় দিয়েছে। এখন যদি বিএনপিতে একটা পলিটিক্স আছে, তাই না? এখন যদি আপনি বলেন যে বিএনপির কিছু পলিটিক্স নাই, বিএনপির কোনো কথা মানবো না, বিএনপিকে যা বলবো তাই শুনতে হবে, বিএনপি কি সেটা শুনবে? এটাকে আমি শুনবো? এটাকে আক্তার ভাই শুনবে? এটা জামাত শুনবে? শুনবে না তো। সুতরাং প্রত্যেকটা দলের একটা পলিটিক্স আছে, সেই পলিটিক্সটা ঐক্যমত কমিশন করতে দেয়নি। আমার কথা হলো যে নোট অফ ডিসেন্ট সহ গণভোটে যাওয়ার কথা ছিল, আপনি কি গিয়েছেন? এখন বিএনপিকে বলতেছেন যে শতভাগ মানতে হবে। বিএনপি কি বলেছিল আমরা শতভাগ মানবো? দেখেন যেদিন 4টা প্রশ্ন আর একটা উত্তর আসলো, তাই না, গণভোটের প্রসঙ্গে, সেদিন কিন্তু বিএনপির মহাসচিব কি বলেছিল? আমরা যে বিষয়গুলোতে, সংস্কারের যে বিষয়গুলোতে আমরা সম্মত হয়েছি, আমরা ক্ষমতায় গেলে সেগুলো আমরা বাস্তবায়ন করব। এখন আপনি গণভোটেরটা করে ফেলিয়েছেন, তো ওই গণভোটে পাবলিক কি ভোট দিবে? না দেওয়ার কোনো অপশন রেখেছিলেন আপনি? আপনি 4টা প্রশ্নের কোথাও আপনি মানে রেখেছেন যে এটা আপনার পছন্দ হয়েছে, এটাতে হা দেন, এটা হয় না এটাতে না দেন? আপনি তো 4টা প্রশ্নের একটা উত্তরে বলছেন হ্যাঁ না দেন। এটা কি হয় নাকি? এভাবে ভোট হয়? বলেন তো, পৃথিবীতে কোথাও দেখাতে পারবেন? জনগণের সাথে তো ফাজলামি করেছে ঐক্যমত কমিশন। জনগণের মতামত সেখানে প্রতিফলিত হয়নি। রাজনৈতিক দলগুলোর উপরে সেখানে সত্যি কথা বলতে গেলে এই যে 11 দলীয় জোট হয়েছে না, বিএনপি এবং এনসিপি, তারা যা চেয়েছে তাই হয়েছে। কারণ এই উপদেষ্টা পরিষদের মধ্যে, সরকারের মধ্যে এই জামাত প্রেমী এবং বিশেষ করে এনসিপি তো সরকার গঠন করেছিল। আজকে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার দায় কেন বিএনপি নিবে? বিএনপি কি ওই সরকার গঠন করেছে? সেখানে ছাত্র উপদেষ্টারা, সংবিধানের প্রসঙ্গ আসছে না, সংবিধান মেনে সবার আগে শপথ নেওয়ার জন্য দৌড়ঝাঁপ কে করেছে? নাহিদ ইসলামরা করেছে। আজকে আপনি শপথ নেওয়ার পরে 6 মাস সরকার চালাইলেন, তখন আর আপনার ভাল লাগে না, আপনার ইচ্ছা হলে আপনি প্রধানমন্ত্রী হবেন, তখন আপনি পদত্যাগ করলেন, তাই না? তো এখন আপনি প্রধানমন্ত্রী হইতে পারেন নাই পদত্যাগ করার পরে, এখন আপনি সংবিধান মানেন না, তো আপনি তখন সংবিধান কেন মানলেন? আজকে যে আক্তার ভাই বলছেন, তিনি একজন প্রবীণ রাজনীতিবিদ, আমাদের থেকে অনেক সিনিয়র, তার কাছ থেকে অবশ্যই আমরা শিখবো। কিন্তু আমরা যেহেতু রাজনীতি করি, আমাদের নিজস্ব কিছু মতামত আছে, সেই বিষয়ে আমি বলি। দেখেন, আজকে শেখ হাসিনা যদি সংবিধান মানেন, এখনও প্রধানমন্ত্রী। শেখ হাসিনা যখন পদত্যাগ করেছেন তখন আর তিনি প্রধানমন্ত্রী থাকেন না, তখন আর আওয়ামী লীগ ক্ষমতায় থাকে না। দ্বিতীয়ত, রাষ্ট্রপতি যখন সংবিধানটা ভেঙে দিয়েছে তখন নতুন নির্বাচনের প্রয়োজনীয়তা ছিল। যদি আপনি সংবিধান মানেন, সংবিধান যেটা শুরুতে তারা মেনে শপথ নিয়েছিল, এই সংবিধান মানার কারণে পরবর্তী নির্বাচন 90 দিনের মধ্যে হওয়ার দরকার ছিল। আমি রাশেদ খান, আমার কাছে মনে পড়ে বাংলাদেশের দ্বিতীয় কোনো ব্যক্তি না, সর্বপ্রথম আমি বক্তব্য দিয়েছিলাম যে এই সরকার ব্যর্থ হবে, তারা সংস্কার বিচারটা করতে পারবে না, 90 দিনের মধ্যে নির্বাচন দিয়ে সম্মানে বিদায় নেওয়া উচিত। এখনো পর্যন্ত গণমাধ্যমে, সোশ্যাল মিডিয়া এই বক্তব্য আপনি পাবেন। সেই সময় তো অনেকে আমাকে গালি দিয়েছিল। আচ্ছা আমাকে বলেন, 18 মাসে এই সরকার
সংস্কার আর বিচারের কতটুকু আসলে পদক্ষেপ তারা নিয়েছে, কতটুকু পেরেছে? আমরা তো বিচার দেখেছি মানে কি যে, শুধুমাত্র আপনি বিচার, রায় দিয়ে দিবেন কিছু সেটা কি বিচার বিচার? হয়েছে। নেভার, এটা কোনো বিচার না। কিন্তু আবার বিচার মানে দেখেছি যে আপনি শুধু যারা জেলে অপরাধী, আসামি ভরেছে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে, রাজনৈতিক মামলা দিয়ে। মিথ্যা মামলা তো হয়েছেই। আমি তো আগেই বলেছি আওয়ামী লীগের সবাই তো অপরাধী না। আমি নিজে আমার শুরুর বক্তব্য আপনি খেয়াল করেন, এই টকশোতে তো আমি অনেকবার এসেছি, তাই না? আমি বলেছি যারা আওয়ামী লীগের মধ্যে অন্যায় করেন, অপরাধ করেন, তাদের সাথে জুলুম করা হবে না। কিন্তু নির্বিচারে মামলা কারা দিয়েছে? এই যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, তারা বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের এমপিদের বাসায় চাঁদাবাজি করতে যায় নাই? গেছে কিনা আক্তার ভাই? গেছে কিনা? গেছে তো নাকি? জি। এছাড়া থানা থেকে এই যে একজন সর্বকনিষ্ঠ এমপি হয়েছে হান্নান মাসুদ, সে কি চাঁদাবাজদেরকে থানা থেকে ছাড়াইতে যায় নাই? তো আপনি তাদের কাছ থেকে কি সংস্কার প্রত্যাশা করেন? সংসদে গিয়ে তারা বড় বড় কথা বলবে, কি কথা বলবে? বলার জায়গাটা রেখেছে? যে ছাত্রদের উপরে জনগণের আস্থা বিশ্বাসের জায়গাটা ছিল, যে তারাই হয়তো আগামীতে বাংলাদেশের কর্ণধার হবে, পরিবর্তন করবে। কেন বিএনপি ক্ষমতায় আসলো? কারণ জনগণ দেখলো এই রাষ্ট্রে বিএনপি ছাড়া কেউ ক্ষমতায় গিয়ে রাষ্ট্র চালাতে পারবে না। জামাত ইসলামের প্রসঙ্গ যদি আসি, দেখেন জামাত ইসলাম তারা যে ভোট করেছে, তাই না? তাদের ভোটটা কিসের উপর ভিত্তি করে তারা ভোট করলো? তাদের একমাত্র অস্ত্র হলো ধর্মকে ব্যবহার করা। জান্নাতের টিকিট বিতরণের নামে কালো টাকা তারা বিতরণ করেছে। আমি ঝিনাইদহ 4 থেকে নির্বাচন করেছি, সেখানে জামাতের যিনি প্রার্থী ছিলেন, আপনি সাংবাদিক হিসেবে কালের কণ্ঠের যিনি আছেন, খোঁজ নিতে পারেন আপনাদের জি, যারা আছেন, সেখানে আপনি যেখানে যাবেন সেখানে জামাতের আমিরের ফেস্টুন, যেখানে যাবেন সেখানে, মানে পুরো এলাকা তিনি জামাতময় করে ফেলিয়েছেন। মানে তিনি হয়তো হলফনামায় 25 কোটি টাকা দেখিয়েছেন, 25 লাখ টাকা দেখিয়েছেন এটা খরচ করবেন, তিনি ওই তার নির্বাচনী যে আপনার ব্যানার ফেস্টুন সেখানে 5-6 কোটি টাকা খরচ করেছে। মানে কালো টাকা যে পরিমাণ বিতরণ করে এমপি হয়েছে, জামাত কিন্তু জামাত থেকে তো বলা হচ্ছে আপনারা মানে বিএনপির পক্ষ থেকে নির্বাচন ইঞ্জিনিয়ারিং করার অভিযোগ তারা দিচ্ছেন। দেখেন তারা বলছে মেকানিজম। হোয়াট ইজ মেকানিজম? ওয়েলফেয়ার মেকানিজম। গণ অভ্যুত্থানের পরে জনগণকে বিভ্রান্ত করে, এলাকায় এলাকায় পাড়ায় পাড়ায় তালিম করে, মানুষকে খিচুড়ি রান্না করে খাওয়ায়ে মা বোনদেরকে বলা হয়েছে যে বিএনপি তারা তো ছাদাবাজি করছে, তারা খুন করছে, তারা গুম করেছে, তারা অপরাধী, সুতরাং অন্যায়কে সাপোর্ট করা, সমর্থন করা একই ধরনের মানে অপরাধ। সুতরাং তোমরা যদি বিএনপিকে সাপোর্ট করো, বিএনপি এই ধরনের অপরাধ করছে, তাহলে তোমরা জাহান্নামে যাবা। আর জামাত দেখো এই ভালো কাজ করছে, হ্যাঁ, সুতরাং জামাতকে যদি তোমরা সাপোর্ট করো তাহলে জান্নাতে যাবা। এইভাবে পাড়ায় পাড়ায় তালিম করে খিচুড়ি খাওয়ায়ে মানুষকে, জামাতের যারা মহিলা নেত্রী আছে তারা বিভ্রান্ত করেছে প্রত্যেকটা জায়গায়। বিএনপি তো এটা আসলে ওই সময় ধরতে পারে না, বা অন্তর্বর্তীকালীন সরকার তো জামাতময় সরকার ছিল, বলা যায় যে জামাতের নেতৃত্বাধীন সরকার। আমি তো জানি আজকে ভিসিগুলো কাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল, খোঁজ নেন। অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের ভিসি জামাত শিবির নিয়োগ দিয়েছে, অধিকাংশ এনসিপির সহযোগিতায়। কারণ এনসিপি তো গড়ে উঠেছে জামাতের উপর ভিত্তি করে। আজকে দেখেন, আমি তো আমাদের সাথে তো মানে গণ অধিকার পরিষদে যখন আমি সাধারণ সম্পাদক ছিলাম, তখন তো এনসিপি শুরুতে আমাদের সাথে জোট করতে চেয়েছিল, কিন্তু আমি জানতাম যে তারা আসলে দিন শেষে আমাদেরকে একটা ধোঁকা দিবে, আমাদের সাথে জোট করিয়ে দিন শেষে তারা জামাতে যাবে। আর আমি তো জামাতে জোট করতে পারি না। আমি শেষ এনসিপি করি, তো এখন বলছে যে জামাতের সাথে জোটে যাওয়া তাদের ভুল হয়েছে। আমার কথা শেষ করি। জি। তো সেই এনসিপি দেখেন তারা আজকে যে 3% ভোট দেখাচ্ছে, এই 3% ভোটই তো জামাতের ভোট। এনসিপি কি তো মানুষ ভোট দেয়নি, এটা তো নিশ্চয়ই আপনি বুঝছেন। আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি যে বড় বড় কথা বলে, মির্জা আব্বাস সাহেবের মতন ব্যক্তিকে নিয়ে সারাদিন গালিগালাজ করে, তার পলিটিক্সটা কি? তার পলিটিক্সটা হলো তারেক রহমানকে গালি দেওয়া, তার পলিটিক্সটা হলো মির্জা আব্বাসকে চাঁদাবাজ বলা, তার পলিটিক্সটা হলো যে সারাক্ষণ বিএনপিকে চাঁদাবাজ বলা। অ্যান্ড বিএনপি নেতৃবৃন্দ কি কাজ বাদ দিয়ে কি সারাক্ষণ নাসিরউদ্দিন পাটোয়ারির মতন ছেলের বক্তব্যের করবে, রিপ্লাই দিবে? এই সময় কি বিএনপির আছে? বিএনপি ক্ষমতায় গিয়েছে, তাকে রাষ্ট্র চালাইতে হবে, তাকে সেই দিকে মনোযোগ দিতে হবে। অথচ আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন আর গণমাধ্যমে বলেন, সারাক্ষণ যেভাবে আপনার এই কয়েকটা ছেলেকে মাঠে ছেড়ে দেওয়া হয়েছে শুধুমাত্র বিএনপিকে ঘায়াল করার জন্য, এই কাজটা কারা করেছে? জামাত করেছে, ফান্ডিং করে করে এগুলো করেছে। আজকে এনসিপিকে যতগুলো আসন দেওয়া হয়েছিল আপনি খোঁজ নেন, তার বিপরীতে কত টাকা দেওয়া হয়েছে তাদেরকে। হ্যাঁ, এনসিপি দল হিসেবে রাজনীতি করুক, কিন্তু আজকে জামাতের হাতিয়ার হিসেবে ব্যবহার করে সারাক্ষণ বিএনপির বিরুদ্ধে গালিগালাজ করছে, এটা তো ভাই কোনো পলিটিক্স হতে পারে না। আপনি এই পলিটিক্স করে কি সংস্কার করতে পারবেন? এই পলিটিক্স করে কি আপনি আগামী বাংলাদেশ গঠন করতে পারবেন? বিএনপির কাছ থেকে শেখেন। তারেক রহমান তো তাদের ওই সমালোচনার জবাব যদি সারাক্ষণ দেয়, তাহলে তিনি কি আসলে তার যে দায়িত্ব পালন করতে পারবেন? যারা মন্ত্রী পরিষদে গিয়েছেন, সারাক্ষণ যদি এই নাসিরউদ্দিন পাটোয়ারি আর কয়েকটা ব্যক্তিকে যেভাবে মাঠে ছেড়ে দেওয়া হয়েছে এদের সমালোচনার জবাব দেয়, তাহলে কি ওই মন্ত্রী পরিষদ তারা কাজ করতে পারবে? আপনি আপনার দেশ চালাইতে, দেশের পরিবর্তনে যেমনিভাবে ভালো সরকারি দল দরকার ছিল, ঠিক তেমনিভাবে একটা ভালো বিরোধী দল দরকার ছিল। আজকে যে বিরোধী দল গঠিত হয়েছে, এই বিরোধী দল তো সার্কাস বিরোধী দল,
এবং তারা তো প্রতারণা করে আসনগুলো পেয়েছে জান্নাতের টিকিটের লোভ দেখিয়ে টাকা পয়সা খরচ করে। এই বিরোধী দলের মাধ্যমে কি দেশে পরিবর্তন হবে? আজকে বিএনপির জন্য আমি বলা যায় যে এক ধরনের দুর্ভাগ্য যে তারা ভালো একটি বিরোধী দল পেল না। জামাতের মতন দল বাংলাদেশে বিরোধী দল হয়েছে, এটা তো জনগণের জন্য বলা যায় যে মানে কি বলবো, এটা জনগণ এখন হয়তো অনেকে বুঝতেছে না। বিএনপি তাহলে এটা আরো মানে কিছুদিন বিরোধী গেলে দল হিসেবে কাকে প্রত্যাশা করতো? না, কাকে প্রত্যাশার বিষয় না। কারণ দেখেন একটা প্রতারণা করা, ইসলামকে নিয়ে ধোঁকাবাজি করা, একটা ইসলামিক দল বিরোধী দল হওয়া, এটা আসলে একটা মধ্যপন্থী দলের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ। কারণ তারা তো কথায় কথায় মনে করেন জাতীয় সংসদে যাবে। এই যে আমির হামজা, তাই তো কুষ্টিয়ার আমির হামজা, তো তার ওয়াজগুলো আপনি শোনেন নাই? তার মতন মানুষ যখন জামাত নমিনেশন দেয় এবং সে যে ধরনের বক্তব্য অতীতে দিয়েছে, সে আপনার সংসদে গিয়ে কি করবে? সে সংসদে গিয়ে কোরআন থেকে তেলাওয়াত শুরু করবে। এখন স্পিকার কি করবে? স্পিকার তাকে কি থামাইতে পারবে? যখন থামাইতে যাবে তখন বলবে যে এই যে দেখো কোরআনের তেলাওয়াত, আমাকে কোরআন চর্চা করতে দিচ্ছে না জাতীয় সংসদে। আজকে সংসদকে কি তারা বানিয়েছে আপনি এখন তো জনগণ অনেকে বুঝতেছে না, আমাদের জেনজি অনেকে বুঝতেছে না। আমার কাছে মনে হয় আমির হামজারা যেদিন থেকে সংসদে যাওয়া শুরু করবে, হ্যাঁ, তাদের বক্তব্য শুনবে, তখন মানুষ মানে বুঝবে বা বলবে যে জামাতকে ভোট দিয়ে আমরা ভুল করেছি। আর আমাদের গ্রামগঞ্জের মানুষ দেখেন, আমিও তো গ্রামের ছেলে, বড় হয়েছি, 500 টাকা দিয়ে ভোট কেনা যায়। জামাত এই টাকা দিয়ে ভোট কিনেছে। জামাত, আমি কালকে একজনের সাথে কথা বলছিলাম, তিনি আপনার জামাতের জোট থেকে নির্বাচন করেছেন। তিনি আমাকে বলছে, আমি আমার আসনের কথা বলছিলাম, তার সাথে ব্যক্তিগত সম্পর্ক রয়েছে, একই বিশ্ববিদ্যালয়ে। তিনি বলছেন, ভাই ভোটের সময় কারোর মাথা ঠিক থাকে না, ভোটের সময় ওই ইমান আকিদা কাজ করে না। জিতার জন্য সে জামাত বলেন অন্য দল বলেন একই কাজ করে। আপনি তো অন্য দলকে বলছেন যে তারা ইসলামিক দল না, আদর্শ নাই, এই নাই সেই নাই। আপনার আদর্শ আছে। কোন আদর্শ? নবী রাসূলের আদর্শ, আল্লাহর আদর্শ। সেই যারা নবী রাসূলকে এবং আল্লাহকে ধারণ করে যারা রাজনীতি করেন, তারা যদি কালো টাকার পেশি শক্তি এই ওয়েলফেয়ার মেকানিজমের নামে ভোট কেনেন, তাহলে তো এটা ভাই কোনো পরিবর্তন হবে না, দেশে সংস্কার হবে না। সর্বশেষ বলি জামাত বাংলাদেশে মধ্যপন্থী দল হয়ে উঠুক, কোনো আপত্তি নাই। কিন্তু আপনি একদিকে ইসলামকে ব্যবহার করবেন, অন্যদিকে আবার মধ্যপন্থী মানে চরিত্র অবলম্বন করবেন, এটা ধোঁকাবাজি। আপনি শহীদ মিনারে গিয়েছেন, আমরা সাধুবাদ জানাই, কিন্তু কথা হলো শহীদ মিনারে অতীতে কেন যাননি? আপনি বলেছেন যারা যাচ্ছে শিরক করছে, তা আপনার বর্তমান ব্যাখ্যাটা কি? আপনি কি সেই ব্যাখ্যাটা দেওয়ার পরে তারপরে যান? সেই ব্যাখ্যা না দিয়ে আপনি একদিকে মধ্যপন্থী চরিত্র অবলম্বন করছেন, অন্যদিকে ইসলামিক চরিত্র অবলম্বন করছেন, এটা তো পলিটিক্স না। জি, আরেকটি প্রশ্ন যোগ করি, সেটি জামাত যেহেতু প্রথমবারের মতো শহীদ মিনারে গিয়ে শ্রদ্ধা জানিয়েছেন, এরপরে কিন্তু আমরা দেখেছি যে দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী তিনি বলেছেন 21 ফেব্রুয়ারি পরিবর্তন করে 8 ফাল্গুন হওয়া উচিত। জীবনে প্রথমবার ফুল দিয়েই তাদের এমন উপলব্ধি। দেখেন জামাত যে দাবিগুলো করেছিল, পিয়ারের দাবি, অমক দাবি, তমক দাবি, কোনো দাবি জনগণ পূরণ করেছে? কোনো দাবি মেনেছে? তারা তো ভাবছিল যে এইবার আমরা ক্ষমতায় চলে যাব, এবং ক্ষমতায় যাওয়ার জন্য তাদের একদম শুরুতে যে হাতিয়ার সেটা হলো বিএনপি চাঁদাবাজের দল। এবং তাদের আমির প্রতিদিন এখনো পর্যন্ত বলছে চাঁদাবাজের দল। জনগণের মাঝে ওই যে আওয়ামী লীগের সময় যেটি হয়েছে না, শেখ হাসিনা মিথ্যাচার করতে করতে তারেক রহমানকে নিয়ে বা অন্য এমপিরা মিথ্যাচার করতে করতে এখন সন্দেহ মানুষের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। শেষ করে যেহেতু প্রশ্ন করেছেন, সেই সন্দেহ কিন্তু দানা বেঁধেছিল। ঠিক একইভাবে জামাত একই ধরনের পলিটিক্স শুরু করেছে, যে বিএনপিকে নিয়ে কিভাবে আসলে একই বয়ান দিতে দিতে বিএনপিকে চাঁদাবাজের দল হিসেবে মানুষের কাছে পরিচিতি লাভ করানো যায়। সেজন্য তাদের একটাই বক্তব্য, চাঁদাবাজের দল, চাঁদাবাজের দল। তা আপনি চাঁদাবাজি করতেছেন না? আপনি তো চাঁদাবাজদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে এমপি বানিয়েছেন। আপনি বলছেন যে অন্যায় করা এবং অন্যায়কে সমর্থন করা একই ধরনের অপরাধ। তাহলে যারা চাঁদাবাজি করলো, চাঁদাবাজদেরকে থানা থেকে ছাড়িয়ে আনলো, তাদেরকে অর্থকড়ি দিয়ে আপনি এমপি বানিয়ে আনলেন আপনার ভোট ব্যাংক ব্যবহার করে। এই অপরাধের জন্য আপনাকে অপরাধী হতে হবে। আমি আসবো আপনারা জনাব আখতারুজ্জামান, একটু আসতে চাই যে চাঁদাবাজদের আপনারা সমর্থন দিয়েছেন কিনা রাশেদ খানের কথা আমি যদি ধরি। কারণ জামাতে চাঁদাবাজ নাই? জামাতে তো আছে। জামাতে সবাইকে ভালো লাগে। নির্বাচনের সময় টাকা মানে ব্যাগ ভর্তি টাকা নিয়ে কি জামাতের নেতারা ধরা খায়নি? খাইছে তো নাকি? এই নির্বাচনের সময় যে কালো টাকা তারা বিতরণ করেছে, সেটা যে বক্তব্য আমি দিলাম সেই প্রমাণ তো আপনাদের কাছেই রয়েছে, সাংবাদিক ভাইদের কাছেই রয়েছে। আর মাসুদ সাঈদীর কথা যদি বললেন 21 ফেব্রুয়ারি নিয়ে, দেখেন তারা তো আসলে খুব কষ্ট হয়েছে এবং ক্ষমতায় যেতে হবে ধোঁকাবাজি করে, প্রতারণা করে। সুতরাং কষ্ট করে শহীদ মিনারে তারা গিয়েছে, কারণ না গেলে ওই যে রাষ্ট্রের আচারের সাথে তারা মিলতেছে না, তাদেরকে রাষ্ট্রযন্ত্র সমর্থন করবে না, বিদেশি যারা রয়েছে আমাদের কূটনীতিকরা অন্যান্য দেশ সমর্থন করবে না। এই জন্য সাময়িক একটা ধোঁকাবাজি তারা করার জন্য শহীদ মিনারে গিয়েছে। ধন্যবাদ আপনাকে। জনাব আখতারুজ্জামান, একটু জানতে চাই আপনার কাছে। ধন্যবাদ আপনাকে। আসলে দেখেন, আমি তো আমার এই 91 সন থেকে আজ পর্যন্ত 7টি নির্বাচন প্রত্যক্ষভাবে দেখার সুযোগ হয়েছে। তার মধ্যে 5টি নির্বাচন আমি নিজে অংশগ্রহণ করেছি। 2টার মধ্যে আমি
জয়লাভ করতে সমর্থ হয়েছি, 3টার মধ্যে আমি পরাজিত হয়েছি। নির্বাচন কেমিস্ট্রি বলেন, মেকানিজম বলেন, ইঞ্জিনিয়ারিং বলেন, এগুলা প্রত্যক্ষভাবে দেখার সুযোগ আমার হয়েছে অ্যাজ এ প্র্যাকটিক্যাল স্টুডেন্ট। মানে এবারও কি নির্বাচনে আপনাদের মানে অভিযোগটা কি এবারও কি নির্বাচন ইঞ্জিনিয়ারিং হয়েছে কিনা? এখন আমার কথাটা শেষ করার পরে please. প্রশ্ন করেন তাহলে তো জিনিসটা হয়। হ্যাঁ জি, তাহলে এগুলা করার সুযোগ আমার হয়েছে। এটা আমরা কি দেখেছি? এটা আমাদের আইরনি অফ ফেট, আমাদের দেশের রাজনীতিবিদদের একটা হীনমন্যতা। আমরা হেরে গেলে অন্যকে দায়ী করি, জিতে গেলে নিজেকে ফেয়ার মনে করি। এই মানসিকতা আমরা দেখে আসতেছি। আমাদের এইটুকু উদারতা আমরা দেখাতে পারি নাই যে আমি হয়তো আমার ব্যর্থতার জন্য হেরে গেছি। রাজনীতি, নির্বাচন, এগুলো ইঞ্জিনিয়ারিং ব্যাপার, এগুলো মেকানিজমের ব্যাপার, এগুলো টাকার ব্যাপার। টাকা ছাড়া গরিব মানুষদের নির্বাচন হয় না, রাজনীতি হয় না। এগুলা পার্ট, ইঞ্জিনিয়ারিং, মেকানিজম, মানি ইজ দ্য পার্ট অফ দ্য পলিটিক্স। আমি পলিটিক্স করবো, তার আমার আয় থাকতে হবে। তো আমি যে এক একটা জনসভা করি, আমার সে আয়টা করতে আসে। আমার কি সেই ফান্ড আছে? কাজে মানি, এখানে মানি 3ভাবে ব্যবহার করা হয়। একটা মানি ব্যবহার করা হয় নিজের অর্গানাইজেশনকে চালানোর জন্য, আর নির্বাচন আসলে মানি ব্যবহার করা হয় প্রচার প্রচারণের জন্য, আর তৃতীয়ত নির্বাচনের কাঠামো তৈরি করার জন্য। এই 3টার কোনটাতেই টাকা ব্যয় করা অপরাধ নয়। কিন্তু নির্বাচন কমিশনের তো একটা বিধি আছে, 25 লাখ টাকার মধ্যে তার কার্যক্রম শেষ করতে হবে। সেই 25 লাখ টাকার চেয়ে বেশি যদি কেউ করে থাকে, সেটাকে ধরার দায়িত্ব নির্বাচন কমিশনের, অভিযোগকারীর না। অভিযোগ তো দেওয়া যেতে পারে। অভিযোগকারীর অভিযোগ দেন, অভিযোগ আপনি দেন, মামলা করেন, প্রমাণ সহ দেন। এটা যদি কেউ 25 লক্ষ টাকার বেশি অর্থ ব্যয় করে থাকে, সেটা তার দায়িত্ব, তাকে ইসি দেখার কথা। মানে আমার প্রশ্ন হচ্ছে জামায়াত ইসলামী তো একটা ইসলামী দল, তাদের কাছে এত কালো টাকা আসলে আসলো কোথা থেকে? তার উৎসটা কালো টাকা বাংলাদেশ জামাত ইসলাম কোনো টাকা ছাপায় নাই। কালো টাকা কোথায় পেলেন? এই যে জনাব রাশেদ খান বিএনপি নেতা, তিনি অভিযোগ করছেন যে বিভিন্ন আসনে দেখা যায়, আমরাও দেখেছি গণমাধ্যমে কিন্তু খবর এসেছে। ওনার অভিযোগ খণ্ডন করার জন্য তো আমি চাচ্ছি না। উনি বলেছেন, অভিযোগগুলো আমি শুনেছি, কিন্তু সেই অভিযোগ কিন্তু সেই অভিযোগগুলোকে আমি কগনিজেন্সে নিচ্ছি না। সেই অভিযোগকে আমি আমলে নিচ্ছি না, কারণ এটা একজন হেরে যাওয়া পার্টি করতেই পারে। যিনি হেরে যাবেন তার মনের দুঃখ কষ্টে নিয়ে অভিযোগ করতেই পারেন। তার মানে আমি একটু যদি আপনাকে সহযোগিতা করি 30 সেকেন্ড সময় দিলে, সেটা হলো, ঠিক আছে আমি হেরে গিয়েছি, আমি তো নির্বাচন মেনেও নিয়েছি, তাই না? কারণ সামগ্রিক বাস্তবতায় বিএনপি ক্ষমতায় এসেছে। ঠিক আমারটা যেটা বললেন, হেরে যাওয়া পার্টি, তাই না? আমি তো অভিযোগ করতেই পারি, কিন্তু কথা হলো জামাতও তো হেরে যাওয়া পার্টি দল হিসেবে, এনসিপি হেরে যাওয়া পার্টি। তারা দেখবেন ঠিকই একই ধরনের অভিযোগ করতেছে, তারা একই ধরনের অভিযোগ করতে। তার মানে ভাই যেমনিভাবে আমার বক্তব্য আমলে নিচ্ছে না, ঠিক একইভাবে জনগণও কিন্তু জামাত বা এনসিপির বক্তব্য আমলে নিচ্ছে না। আমরা ঠিক আছে হেরে গিয়েছি, কিন্তু সেখানে জামাত যেটি করেছে, বিশেষ করে আমরা যারা যুগপথের আন্দোলনের নেতৃত্বে জায়গায় ছিলাম, যাদেরকে আসন ছেড়ে দিয়েছে, সেখানে জামাত যেটি করেছে, সেখানে ভাবছে যে এই যারা প্রার্থী আছে তারা তো আসলে অন্যান্য প্রার্থীর তুলনায় দুর্বল। এই জায়গাগুলোতে তারা বেশি পরিমাণ টাকা তারা ইনভেস্ট করে। আপনি খোঁজ নেন, প্রায় 25টির মতন যুগপথের যারা প্রার্থী ছিল বা বিএনপির যারা ছিল, এই 25টির মানে বিদ্রোহী ছিল, এই জায়গাগুলোতে তারা বেশি ইনভেস্ট করেছে, যে এখানে সহজে আসলে জিতে আসা সম্ভব। এবং এটি শোনা যাচ্ছে যে বিএনপির যারা যেখানে বিদ্রোহী প্রার্থী ছিল, তাদেরকেও জামাত টাকা দিয়েছে তাদেরকে নির্বাচনে দাঁড়িয়ে রাখার জন্য। দেখেন, বিএনপি আমার কাছে যেটি মনে হয়েছিল 280+ আসন পাবে, কিন্তু পেল না। এর কারণটা কি? কারণ ওই যে বিদ্রোহী প্রার্থী, এবং শোনা যাচ্ছে যে ওই বিদ্রোহী প্রার্থীদেরকে ফান্ডিং করেছে জামাত। যে একটু আমি জনাব 30 সেকেন্ডের জায়গায় আপনি 3 মিনিট দিয়েছেন, যাই হোক কোনো সমস্যা নাই। আমি কিন্তু বলি না রাশেদ ফেল করেছে, আমি একবারও ওনার নামটা নিইনি। আমি বলছি যারা হেরে গেছে তাদেরকে আমি আমলে নিচ্ছি না। সেটার মধ্যে এনসিপি হইতে পারে, জামাত হইতে পারে, বিএনপি হইতে পারে, সেটা হলো গুড। সেটা যেই হেরে যাক, সে হারু পার্টি অন্যকে কখনো, এটি আমাদের রাজনীতি মানে ট্রেজেডি। এই দেশের বাংলাদেশের রাজনীতিবিদরা আমরা কখনোই পরাজিত পার্টি বিজয়ী পার্টিকে স্বাগত জানাই না। কাজে আমি যে কথাটা বলতে চাচ্ছি, এখানে আসতেছি, এখানে একটা পয়েন্ট আমি বলি। সংবিধান নিয়ে কথা উঠছে,
কিছুটা সংবিধানে ক্লারিফিকেশন দিয়েছেন। এখানে সংবিধানকে যদি আমি খণ্ডিতভাবে পড়ি, এক এক জায়গায় এক এক অর্থ হবে, কিন্তু এটা যদি সামগ্রিকভাবে পড়ি তাহলে বুঝতে হবে এখানে সংবিধান বিলুপ্ত করার একটা নিয়ম দেওয়া সংবিধানে দেওয়া আছে। এখানে সংসদ সদস্য না থাকার ঘটনা আছে। আমি নিজেও কিন্তু সংসদ সদস্য হারিয়েছি, আমি দলের বিরুদ্ধে ভোট না দিয়ে নয়, আমি সংসদে যাওয়ার জন্য কাজে ছোট করে জানতে আপনার চাই যে- কাছে যেহেতু ইনফরমেশনগুলো অনেক ল্যাক আছে, ব্যাকিং আছে, আনফরচুনেটলি আমরা দেখেছি বেশি, হয়তো বুঝেছি কম, কিন্তু দেখার অভিজ্ঞতা আমাদের একটু বেশি। কাজে আজকে আপনি সব কিছুই আমার মতো করে ইন্টারপ্রেট করলে হবে না। আমি ইন্টারপ্রেশন করব, আপনি গ্রহণ করবেন। আমি ভালো বলছি না মন্দ বলছি এটা আমি যাচাই করব না, এটা যারা শুনবেন যারা দেখবেন তারা করবেন। এখানে আমি বলছি আমাদের এই ব্লেম গেম রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। ধন্যবাদ। ব্লেম গেম আমি রাজনীতির কারণে আজকে আমরা রাজনীতিতে তিক্ততা নিয়ে আসতেছি। যে আমি আরেকটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই যে শহীদ মিনারে ফুল দিতে গেলেন আপনার প্রথমবারের মতো জামাত নেতা দেলোয়ার হোসেন সাইদির ছেলে, একই প্রশ্ন আমি রাশেদ খানের কাছেও করেছি, আপনার কাছেও করতে চাই যে দেলোয়ার হোসেন সাইদির ছেলে মাসুদ সাইদি তিনি বলেছেন 21 ফেব্রুয়ারি পরিবর্তন করে 8 ফাল্গুন হওয়া উচিত। 21 ফেব্রুয়ারি তো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এটাকে পরিবর্তন করার ইচ্ছা আপনাদের কেন হলো বা এটা মনে হলো কেন? এটা খুব সহজ উত্তর। ক্লাসকে আমরা শ্রেণী বলি, শ্রেণীকে ক্লাস বলি। কেউ পিপুল বলে, কেউ জনগণ বলে, কেউ পিপুল বলে, কেউ জনগণ বলে। এখন 21শে ফেব্রুয়ারি একটা ইংরেজি শব্দ, এটা যদি বাংলায় তর্জমা করেন তাহলে এটা 8ই ফাল্গুন হবে। কিন্তু আপনি 21শে বৈশ্বিকভাবে পরিচিত 21শে না না ফেব্রুয়ারি হিসেবে। বৈশ্বিকভাবে পরিচিত, এটার নাম বৈশ্বিকভাবে পরিচিত নাম। আমি আখতারুজ্জামান, এখন ইংরেজি নয়, বাংলা নয়, উর্দু নয়, আরবি নয়, ফার্সি নয়, কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা কিন্তু আমার মেজর শব্দটা, এটাকে 8ই ফাল্গুন রাখলে কি এটা মর্মার্থ কেউ ওভাবে প্রকাশ এটা হলো গ্রহণযোগ্যতার ব্যাপার। গ্রহণযোগ্যতা একজন পাবে কিনা? প্রস্তাব করতে পারে, প্রস্তাব করাটা তো অপরাধ হতে পারে না, প্রস্তাবটাকে অপরাধ, তার মানে সে হি সাকসেসফুল, যে প্রস্তাবটা করে সে কগনিজেন্সে নেওয়ার জন্য সে অ্যাটেনশন ড্র করতে পারছে। রাজনীতিতে এটি হলো মূল জিনিস, অ্যাটেনশন ড্র করা। এখন attention রাজনীতিতে draw- যে যখন বক্তব্য দেয় তার মূল লক্ষ্য থাকে জনগণের মনোযোগ আকর্ষণ করা। জনগণের তো এই মনোযোগ আকর্ষণ ভদ্রলোক এই গিয়ে কথাটা যা ইচ্ছা বলে, তাই কি করা যাবে? এটা কি যা ইচ্ছে তাই হলো? মানে 21শে ফেব্রুয়ারি পরিবর্তন, নাম পরিবর্তন করার ইচ্ছা, এটা তো মানে এটা আপনি এটাকে খুব ছোট করে দেখছেন কিনা? না না, আমি ছোট করে বড় করে দেখার প্রশ্ন না। আমার প্রশ্ন হচ্ছে একজন প্রস্তাব দিয়েছে, সেই প্রস্তাবের যৌক্তিকতা থাকতে পারে নাও থাকতে পারে, কিন্তু সেটা অপরাধ হতে পারে না। সে 21শে ফেব্রুয়ারি এটা ইংরেজি মাসের নাম এবং তারিখ, আমরা সেটা প্রচলিত আছি। 8ই ফাল্গুন কথাটা আজকে নতুন নয়, এটা আমরা 69 সন থেকে বলেছি। আমরা 69 সনেও আমরা এই দেশের ভাষানী নেপের লোকেরা 21শে ফেব্রুয়ারি পালন করতো না, 8ই ফাল্গুন পালন করতো। এটা নতুন কিছু না। এটা 69-এ যখন আমরা প্রথম এই ঢাকা শহরে ওই শহীদ মিনার বানিয়েছি, চুরি করে ইট এনে, ব্রিকফিল্ড থেকে ইট এনে, তখন বানাতে পারতাম না, পাকিস্তানিরা শহীদ মিনার বানাতে দিত না, কিন্তু আমরা তো ইট করে, এই যে রায়বাজার হাই স্কুলে যান, আমরা স্কুলে পড়তাম, সেই শহীদ মিনার আমরা বানিয়েছি। সেই শহীদ মিনার বানিয়েছি আমরা ওই রায়ের বাজারের পাশেই ছিল ব্রিকফিল্ড, যেখানে আমার বৌদ্ধভূমি তৈরি করা হয়েছে, সব ব্রিকফিল্ড ছিল। ওখান থেকে রাতে গিয়ে আমরা ইট চাই আইনা নিজেরা মাথায় করে নিয়ে এসে ইট আইনা সেই 21শে মিনার বানিয়েছি রাতের অন্ধকারে। তো কাজী ওই বাস্তবতা আর আজকে বাস্তবতা এক না। আজকে এই ভদ্রলোক এমপি হয়ে একটা সুযোগ পেয়েছে। এখন দেখেন, এই দেশের জনগণ একজন যুদ্ধাপরাধী সন্তানকে, তথাকথিত যুদ্ধাপরাধী সন্তানকে এমপি বানিয়েছে। কে বানিয়েছে? বাংলাদেশের জনগণ, যারা স্বাধীনতা যুদ্ধ করেছে। তার মানে কি সে তাকে যুদ্ধাপরাধী বিবেচনা করে নাই? সে তো তাকে যুদ্ধাপরাধী মনে করে, তার বাবা যুদ্ধাপরাধী মনে করে না। এটা তো জনগণের একটা নতুন আত্মোপলব্ধি। তো এইটাকে আপনি ইগনোর করতে পারেন, এটাকে চ্যালেঞ্জ করতে পারেন, আপ টু ইউ। কিন্তু পৃথিবীতে সেই টিকে থাকে যে প্রতিকূলকে সাঁতরায়া সামনে যেতে চায়, যে প্রতিকূলের সঙ্গে মোকাবেলা না করে, যে আমার মতো গড্ডলিকা প্রবাহে কখনো এদিকে কখনো ওইদিকে চলে যায়, সে সফল হতে পারে না।
সফল হইতে হলে আমাকে প্রতিকূলতাকে ডিঙ্গাইতে হবে, প্রতিকূলতার বিরুদ্ধে সংগ্রাম করতে হবে, প্রতিকূলতার বাইরে যেতে হবে। ধন্যবাদ আপনাকে। সাইদ আব্দুল, একটু আসতে চাই আপনার কাছে। এই যে মাতৃভাষা দিবসে আমরা দেখেছি মানে কয়েকটি শব্দ নিয়ে কিন্তু নানা আলোচনা সমালোচনা চলছে। ইনকিলাব, ইনসাফ, আজাদি, এই ধরনের ফয়সালা, এই ধরনের শব্দ নিয়ে কিন্তু সমালোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এগুলো বাংলা ভাষায় কিভাবে ঢুকে যাচ্ছে আসলে? এটা কি বিবর্তন নাকি আগ্রাসন? একটা কথা বলি, ধরেন এখন সময় হইলো কাজের, এখন সময় হলো দেশ গঠনের, এখন সময় হইলো 15 বছরের লম্বা ফ্যাসিবাদ দূর করে দেশটাকে একটা লাইনে দাঁড় করানোর, এখন সময় হলো কর্মসংস্থান তৈরির, এখন সময় হইলো বিভিন্ন ভেঙে পড়া খাতকে পুনরায় জাগিয়ে তোলা, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া, অনেক ঋণের বোঝা আছে সেইগুলো অতিক্রম করা। সেইগুলোর দিকে ফোকাস না করে বাংলা তারিখ কবে হবে, ইংলিশ তারিখ কবে হবে, এইসব শব্দ আসবে কি আসবে না, অমুক তমক, এইগুলোর দিকে আসলে বেশি ফোকাস করাটা আমার কাছে মনে হয় যে মেইন কাজের ট্র্যাকশন থেকে হারিয়ে যাওয়া। শুনেন, ওই বাংলা ক্যালেন্ডার নিয়ে যে কথাবার্তা আসছিল, এটা নিয়ে খুব মজার একটা ব্যাপার আছে। উনি আসলে যেটা বলেছেন একটু ঘাটাঘাটি করলেই হয়তো বা বুঝতে পারতেন। এই 2019 সালের পর থেকে একটা কাজ করা শুরু হয়, 2020-এর পর থেকে কিন্তু বাংলা ক্যালেন্ডার কিছুটা চেঞ্জ এসেছে, রাইট? এই কারণে দেখতেন যে পহেলা ফাল্গুন পালন করা হতো কবে? 13 ফেব্রুয়ারি। কিন্তু দেখবেন তার পরবর্তী টাইম থেকে কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে। এখন দেখবেন পহেলা ফাল্গুন কবে হয়? 14 ফেব্রুয়ারি কিন্তু হয়। ওই হিসাব করে দেখেন তো 21 ফেব্রুয়ারি আসলে কত তারিখ হয়? মানে যেটা নিয়ে আর্গুমেন্টটা হচ্ছে, দেখবেন যে মোটামুটি কিছু কিছু ওই টাইমে একটা কিন্তু বাংলা ক্যালেন্ডার আর ইংলিশ ক্যালেন্ডারের ভিতরে একটা সমন্বয় সাধিত হয় 2020 সালের দিকে, এবং ওইটা অনুসারেই পরিবর্তিত হিসাবেই কিন্তু দেখছেন ওই যে 14 ফেব্রুয়ারিতে পয়লা ফাল্গুন হচ্ছে, এটা কিন্তু 13 ফেব্রুয়ারিতে হওয়ার কথা ছিল। ওই জায়গায় অ্যাডজাস্টটা করা হয়েছে ঐতিহাসিক বেশ কিছু বাংলা ডেটকে মাথায় রেখেই, এবং ওই কারণে দেখবেন অ্যাডজাস্ট করার পরে পরবর্তীতে রেজাল্ট কি হয় এই ব্যাপারটা একটু মাথায় রাখলেই মনে করবেন যে এই যে নতুন করে তর্কটা শুরু হলে এটা আসলে কোনো দরকারই ছিল না। ইনফ্যাক্ট ভাষা একটা চলমান প্রক্রিয়া, রাইট? চিরকাল ভাষা একরকম থাকে না। আপনি ওই 18 শতকের সাহিত্যে যদি পড়তে থাকেন তখন কাব্যিক দোতনাগুলা বেশি পাবেন। তারপরে ধীরে ধীরে কি হলো, গদ্য আসলো। গদ্যের ভেতরেও ভাষা এক এক টাইমে এক এক রকম থাকে না। প্রমোদ চৌধুরীর ভাষা আর বর্তমানের ভাষা কি একরকম? আবার দেখবেন বিটিভির নাটক 90 দশকে যেমন ছিল, এই 2020-এর পরবর্তী থেকে ভাষা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। ভাষা প্রতিনিয়ত পরিবর্তন হয়, এই ব্যাপারটাকে আপনি কোনো আইন কানুন কোনো কিছু দিয়ে আটকায় রাখতে পারবেন না। রাদার এই ব্যাপারটাকে অ্যাজ ইট ইজ যাইতে থাকে, এই ব্যাপারটা নিয়ে না আমরা বেশি কসলাকসলি না করি। লেবু বেশি কসলালে তেতো হতে থাকে। বরং দায়িত্বশীল মন্ত্রীদের উচিত হইল তাদের নিজেদের কাজটা করে যাও। অনেক এই টাইপ আলাপ আলোচনার ভেতরে ঠিক আছে, অনেক তাত্ত্বিকরা ঢুকতেই পারেন, কিন্তু সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা থেকে বোধহয় এই ব্যাপারগুলা নিয়ে অনেক বেশি ঢোকার দরকার নাই। কারণ আপনার যদি মনে হয় যে কোনো জায়গায় কোনো ঝামেলাটা হচ্ছে, সে জায়গায় আপনি আপনার জায়গা থেকে ডাইভার্সিটিটাকে চালু রাখেন। দেখা যাবে যে একটা জিনিস ক্রমাগত চর্চার মাধ্যমে আরেকজনের একটা জিনিস পছন্দ না হলে আপনি আপনার মতো করে ভাষাটা ব্যবহার করেন, দেখবেন যে মানুষের কাছে কোনটা অ্যাকসেপ্টেড হয়। কিন্তু এইটা নেওয়া যাবে, এইটা নেওয়া যাবে না, এই ধরনের জায়গাটাতে চলে গেলে যেটা হয় যে সংকটটা আরও বোধ হয় যে ঘনীভূত হতে থাকে। রাদার অনেক ব্যাপার আছে যে ব্যাপারগুলো নিয়ে অনেক ক্ষেত্রে কথা বাড়াইলে কথা বাড়ে, তিক্ততা তৈরি হয়, বরং ওইটাকে ন্যাচারাল ফ্লোতে চলে যাওয়াটাই ওয়াইজ ডিসিশন। ধন্যবাদ আপনাকে। জনাব রাশেদ খান, একটু জানতে চাই, এই যে 180 দিনের কর্মপরিকল্পনা বিএনপি সরকারের পক্ষ থেকে দেওয়া হলো, প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি দিয়েছেন, সরকারের এই যে চ্যালেঞ্জ, আপনি যেটা বলছেন যে বিগত সরকার, অন্তর্বর্তী সরকার যে ঋণের বোঝা চাপিয়ে দিয়ে গেছেন সেটি মোকাবেলা করা অতটা সহজ নয়, তাহলে যে 180 দিনের কর্মপরিকল্পনা এটা আপনাদের অনেক বড় চ্যালেঞ্জ হয়ে যাবে কিনা? দেখেন, আমি যেটি বলেছি শুধুমাত্র এটা অন্তর্বর্তীকালীন সরকারের আমলের ঋণের বোঝা নয়, এটা আওয়ামী লীগের আমলের ঋণের বোঝা, এবং সেটা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এসে বেড়ে গেছে, সেটা আরও বেড়েছে। যেখানে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের যে ধরনের প্রত্যাশা ছিল যে তারা আসলে ঋণ করে দেশ চালাবে, সেটা না করে বরং তারা বাংলাদেশের জনগণের কাছ থেকে রাজস্ব আদায় করা বা বিদেশি বিনিয়োগ সেটা অর্জন করার মাধ্যমে দেশ চালানো বা রিজার্ভ কীভাবে বাড়ানো যায়। হ্যাঁ, তারা দেখাচ্ছে আমরা রিজার্ভ বাড়িয়েছি, কিন্তু এই রিজার্ভটা কীভাবে বাড়িয়েছে? বিদেশ থেকে তো ঋণ তো ঠিকই করেছে, তাই না? আপনি যখন ঋণ করেন সেটা কোথায় জমা হয়? তো সেই জায়গা থেকে তারা অনেক কিছু দেখাচ্ছে যে আমরা খুব ভালো করেছি, কিন্তু অ্যাকচুয়ালি আমার কাছে যেটি মনে হয় অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা ছিলেন তাদের আর্থিক অনিয়ম অনেক অভিযোগ আমরা শুনছি। প্রত্যেক উপদেষ্টার তদন্ত হওয়া দরকার। আক্তার ভাই, আপনি আমার সাথে একমত কিনা? এবং যারা এই সুবিধাজনক পদে ছিল তাদের তদন্ত হওয়া দরকার।
অন্যথায় জনগণের মনের মধ্যে যে সন্দেহ সংশয়টা আসলে সৃষ্টি হয়েছে, সেইটা অন্তর্বর্তীকালীন সরকারের উপরে মানুষের অনাস্থা সৃষ্টি হবে। এবং যেমনি ফখরুদ্দিন অনাস্থার একটি বিষয় আমি ইন্টারফেয়ার করি, সেটি হচ্ছে অনাস্থার বিষয় যেহেতু আসছেন, আপনাদের একজন মন্ত্রী কিন্তু বলেছেন যে সমঝোতার ভিত্তিতে যদি নেওয়া হয় তাহলে সেটি চাঁদা না, কিন্তু সড়কে যদি চলতে হয় তাহলে আপনাকে বাধ্য হয়ে দিতে হবে। আপনি সমঝোতা সেখানে মানে আপনি দেবেন না এমন কোনো কথা বলার প্রশ্ন সেখানে নেই, আপনাকে দিতেই হবে। দেখেন, আমার মনে হয় যে সাইদ আব্দুল্লাহ ইতিমধ্যে যথার্থই বলেছেন, কথা কম কাজ বেশি। সুতরাং যারা আসলে মন্ত্রী হয়েছেন তাদের প্রতি আমাদের ওই ধরনের আহ্বান করাটা ঠিক হবে না। তবে আমরা মানে দলের বাইরে এসে যেটি সাধারণ মানুষ হিসেবে বলতে পারি, সেটি হলো যে শেখ হাসিনা সরকারের, আওয়ামী লীগ সরকারের মন্ত্রীরা অনেক বেশি কথা বলতো এবং এই কথা বলা তাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। ঠিক একইভাবে বিএনপি সরকারের যারা মন্ত্রী হয়েছেন তাদের ব্যাপারে কিন্তু ইতিমধ্যে জনাব তারেক রহমান, বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি কিন্তু বলেছেন যে 6 মাস আপনাদের পারফরমেন্স দেখ। যারা এখন এই ধরনের বক্তব্য দিয়ে এক ধরনের বিএনপি সরকারকে বিতর্কের মুখোমুখি ফেলছেন, তাদের বিষয়গুলো কিন্তু নোট ডাউন হচ্ছে। সুতরাং আমি মনে করি যে অবশ্যই তারা সতর্ক হবে। যে বক্তব্যগুলো আসলে প্রয়োজন ছিল না, কি দরকার ছিল, মানে সড়কে চাঁদাবাজি বা সমঝোতার ভিত্তিতে, এগুলো কেন? নতুন বাংলাদেশে জনগণ এটা প্রত্যাশা করে না। আমি শেষ করি, দেখেন টার্মিনাল, ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। Welcome to Salt Bay. টার্মিনাল সেখানে যদি ইজারা দেওয়া হয়, ইজারা তো দেয় তাই না, জি। বৈধ উপায়ে ঘোষণা দিয়ে, এবং এইটা জনগণের কাছে অনেকটা অস্পষ্ট। যেমন আমি ঝিনাইদহ 4 আসনে যেটি হচ্ছিল, সড়কে যে অবৈধ যানগুলো রয়েছে, অবৈধ তো আসলে নামে মাত্র, কারণ যান তো সবই আসলে সরকার চালানোর সুযোগ দিচ্ছে, ইজি বাইক বা অটো ভ্যান। তো সেখান থেকে আসলে সড়ক থেকে তারা টিকিট দিয়ে যারা ইজারা নিয়েছে টাকা তুলছিল। তো আমি আসলে এই জিনিসটা অনেকের কাছ থেকে অভিযোগ পেয়ে আমি প্রশাসনকে অবহিত করে বন্ধ করে দিয়েছিলাম। তো তারপরে যেটি আমাকে কাগজ দেখালো, দেখেন আমরা সড়ক থেকে টাকা তুলতে পারবো, সড়ক থেকে টাকা তোলার ইজারা। তারপরে ভুলটা কে করলো? সরকার কেন এইভাবে সড়ক থেকে এইভাবে টাকা তোলার জায়গাটা দিল? আমার মনে হয় যে মন্ত্রী এই বিষয়ে কথা বলেছেন, আমার কাছে মনে হয় তিনি নতুন দায়িত্ব পেয়েছেন, অনেক বিষয় তিনি আরও জানবেন, শিখবেন এবং তিনি সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন। শুরুতে 2-1টা বক্তব্যকে কেন্দ্র করে তাকে একদম ব্যর্থ বলা, এটা আসলে ঠিক হবে না। হয়তো শুরুর ভুলটা তিনি সংশোধন করে পরবর্তীতে এই ধরনের ভুল যাতে তার না হয় সেদিকে তিনি মনোযোগ দিবেন, আমরা সেটাই প্রত্যাশা করি। আর দ্বিতীয়ত আমাদের আরেকজন মিনিস্টার, তিনিও আরেকটি বক্তব্য দিয়েছেন। আমার কাছে মনে হয় যে এই বক্তব্যগুলো আসলে এই মুহূর্তে আসলে এটা মানে দরকার নাই। এই বক্তব্যগুলো অ্যাভয়েড করে কাজে যে যত মনোযোগী হবে, যে যত সফল হবে, তারেক রহমান তাকে তত বেশি সম্মানিত করবে। আপনি বক্তব্যের মাধ্যমে আপনি মিনিস্ট্রিত্ব কোনো উপকার করতে পারবেন না, জনগণের কোনো উপকার করতে পারবেন না। এই জন্য আমার কাছে আমার নিজস্ব জায়গায় মাঝে মধ্যে চিন্তা হয়, যারা দায়িত্ব পেয়েছে যে সকল মন্ত্রীগণ, তাদের উচিত রাজনৈতিক বক্তব্যকে অ্যাভয়েড করে তাদের উচিত দেশ জনগণের জন্য শুধু কাজ করা। শুধু কাজ করলেই বিএনপি সরকার সফল হবে। আর রাজনীতি করার জন্য, বক্তব্য দেওয়ার জন্য তো এদিকের লোক তো বিএনপি তো একটি বড় দল, এই দলে তো আসলে লোকের অভাব নাই, তারা রাজনীতি বক্তব্য দিবে। জনাব রাশেদ খান, একটু জানতে চাই যে এই যে বিএনপি সরকার তো বলছে যে দেশে আর কোনো মব হতে দেওয়া হবে না। আমরা গতকালকে দেখেছি যে রুমিন ফারহানার উপর গত পরশুদিন 21 ফেব্রুয়ারি, দুঃখিত গতকালকে, তিনি বলেছেন যে তার উপরে একটি মবের কিন্তু আমরা দেখেছি তিনি শ্রদ্ধা জানাতে পারেননি শেষ পর্যন্ত। যিনি 17 বছর বিএনপির পক্ষ হয়ে লড়লেন, তার উপরে মব, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখবেন? আমি আপনার কাছে একটু জানতে চাই। মারলে পাটকেল খাইতে হয়। রুমিন ফারহানা, তার সাথে আমি অনেক টকশো করেছি, সম্পর্কও ভালো। তিনি দলের বিরুদ্ধে গিয়ে নির্বাচন করেছেন। স্বাভাবিকভাবে দলের অনেক নেতাকর্মী তার উপর ক্ষুব্ধ। খুব স্বাভাবিক না যে তার কারণে বিএনপি মনোনীত প্রার্থী জোটকে ছোট করে বলবো, আপনি তো শেষ করার আগে ছোট করতে বলছেন, যেহেতু প্রশ্ন করেছেন উত্তর দিতে মিনিমাম 2 মিনিট লাগবে। দেখেন, একটা ইসলামিক দল, সেই দলের 4 জনকে প্রার্থী করা হলো, 4 জনের একজনও জিততে পারলো না। কেন? বিদ্রোহী প্রার্থী, মানে তাদেরকে এমপি হইতেই হবে। এখন দল নানান কারণে যারা জোটে ছিল তাদের তো আসন ছাড়তে হবে, অন্যথায় বিএনপির সাথে তো আগামীতে কেউ যাবে না। আসনগুলো ছাড়লো। এখন রুমিন ফারহানা ব্যারিস্টার মানুষ, তাকে তো আমরা শ্রদ্ধা করি, তিনি সাবেক সংসদ সদস্য। কিভাবে হয়েছিলেন? বিএনপি তাকে সংরক্ষিত আসনে এমপি বানিয়েছিল। আমরা রুমিন ফারহানাকে কিভাবে চিনি? যখন বিএনপি তাকে ওই জায়গাটায় সম্মানিত করলো, তার আগে কি আমরা
রুমিন ফারহানাকে চিনতাম, আপনি চিনতেন, সাইদ আব্দুল্লাহ চিনতো, আক্তার ভাই চিনতো, ওই অর্থে ওইভাবে চিনতো না, কিছু মানুষ হয়তো চিনতো। কিন্তু যখন বিএনপি তাকে সম্মানিত করলো, তারপরে মানুষ তাকে চিনলো। তার উচিত ছিল না বিএনপিকে সম্মানিত করা? বিএনপিকে জোটের প্রার্থীর কাছে অসম্মানিত তিনি করেছেন, দলকে চ্যালেঞ্জ করে। তিনি যে আজকে তার সম্মান এবং খ্যাতির হ্যাডাম দেখান, এই হ্যাডাম তো বিএনপি তাকে তৈরি করে দিয়েছে। সুতরাং দলের প্রতি আনুগত্য তিনি রাখেননি। সুতরাং ওইখানে যারা রয়েছে বিএনপির নেতৃবৃন্দ তার প্রতি আনুগত্য রাখতে পারছেন না। এটাকে মব, আমি আসলে এই ধরনের ঘটনা ঘটুক আমি চাই না, কিন্তু কথা হলো আপনাকে তো আমরা তিনি যেভাবে গণঅধিকারের নেতা হিসেবে দলকে ছোট করেছেন, খাটো করেছেন, মানুষের সামনে এক ধরনের বিতর্কিত করেছেন। দেখেন রুমিন ফারহানা আপা, তিনি কিন্তু সর্বপ্রথম দলের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করেছেন, তাকে নমিনেশন দিতে হবে। এরপরে তাকে দেখা দেখি বিভিন্ন জায়গায় অনেকে এই ধরনের আশকারা পেয়ে গেছে, বিভিন্ন জায়গায় আমি যেখান থেকে ইলেকশন করেছি শুরুটা রুমিন ফারহানা করেছে, এটা আপনি বলতে শুরুটা রুমিন ফারহানা। আপনি দেখেন যে তার অনেক ভূমিকা আছে। তিনি যেভাবে মিডিয়ার সামনে বক্তব্য দিচ্ছিলেন, দলকে চ্যালেঞ্জ করে, তিনি যেভাবে আসলে যাকে নমিনেশন দিয়েছে তাকে মানুষের সামনে ছোট করা, খাটো করা, মানে এই কাজগুলো তো দলের আনুগত্যের সাথে যায় না। যেহেতু তিনি দলের প্রতি আনুগত্য রাখেননি, তাকে দল এত বড় জায়গায় নিয়ে গিয়ে সম্মানিত করার পরেও সে তো ওইখানকার বিএনপি নেতৃবৃন্দ তার প্রতি আনুগত্য রাখতে পারছে না। এর জন্য তো আসলে রুমিন ফারহানা আপা নিজেও দায়ী আছেন। তার সাথে যে ধরনের ঘটনা ঘটেছে অনাকাঙ্ক্ষিত, কিন্তু এই ঘটনার সূত্রপাত তো তিনি সৃষ্টি করেছেন। তিনি আগে দলের বিরুদ্ধে গিয়ে এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে ঘটে সেই জায়গাগুলো তিনি আসলে সৃষ্টি করে দিয়েছেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। যে আক্তারুজ্জামান, আমি 2 মিনিট সময় দিতে চাই। 2 মিনিট আগে রাশেদ, এখানে একটু আমাদের বোঝার ভুল হচ্ছে। রুমিন ফারহানা কিন্তু বিএনপিতে অংশগ্রহণ করে নাই। রুমিন ফারহানা তার নিজস্ব আইডেন্টিটি ছিল। তার বাবা একজন জাদ্রেল রাজনীতিবিদ বাংলাদেশের এবং আপোষহীন রাজনীতিবিদ এবং আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ভাষা সৈনিক সে রহমান ফারহানাকে বিএনপি ব্যবহার করে তার পরিচয়টাকে বিএনপি ব্যবহার করেছে। পরবর্তীতে বিএনপি তার সঙ্গে বিট্রে করেছে, বিকজ আপনি তাকে বিএনপি নিয়ে আসছেন, তাকে তো ছেড়ে দিতে পারেন না। না, বিএনপি কিভাবে বিট্রে করলো? বিএনপি তাকে সংরক্ষিত নারী আসনে বানালো না। দিয়ে আসলেন কেন? কেন দিলেন? সে কি চেয়েছিল? একটা দলের একজন ব্যক্তি সবসময় কি নমিনেশন পায়? না, সে কি চেয়েছিল? কি চাইনি? সে তো বিএনপি করতো না। সে তখন একজন উদীয়মান নেত্রী, একজন ব্যারিস্টার এবং না, ব্যারিস্টার ওরকম ব্যারিস্টার তো অনেকে আছে ভাই, অনেকে আছে। বিএনপি তো তাকে সম্মানিত করেছে। তাকে কি আপনি চিনতে পারেন? এখানে তো বলছি সম্মানিত কোথায় করলেন? আপনি একজনকে নিয়ে আসলেন, নিয়ে এসে তাকে নিয়ে আসার পরে তাকে বিএনপিতে আপনার আন্তর্জাতিক কমিটির সদস্য করা হয়েছে। তারপরে তাকে শুনেন, তারপরে আপনি তাকে নমিনেশন দিবেন না কেন? তাকে তো সংরক্ষিত এমপি একবার বানিয়েছে। না, বানিয়েছে বলেই তো সে তার অবস্থান তৈরি করে দিল। সেই তো বানানোর কারণে এটার সাথে আপনি দ্বিমত হবেন? আচ্ছা, আমি একটা কথা বলি। রুমিন ফারহানা ঠিক আছে, তার বাবার পরিচয় আছে। ইয়াংম্যান, একটা কথা বলি। টাইম ইজ এ ভেরি চেঞ্জেবল থিংস। একমাত্র পৃথিবীতে আমরা যেটা বলি, সময় এবং পানি, নদীর পানি পরিবর্তন, গতি হয় না। এখন এক এক সময় এক একটা কালার তৈরি হয়, এক এক সময় এক একটা জিনিসের একটা রূপ তৈরি হয়, এবং সেটা যেভাবে করতে পারে। রুমিন ফারহানারা এই কাজগুলো করেছে বলে রাজনীতিতে একটা টার্নিং পয়েন্ট আসছে, রাজনীতিতে একটা স্পার্ক আসে, রাজনীতি মানুষ বুঝে। আজকে রুমিন ফারহানাকে 21শে ফেব্রুয়ারিতে ফুল দিতে না দিয়ে রুমিন ফারহানা ক্ষতি হয় নাই, ক্ষতি হয়েছে বিএনপি বা এই সরকারের ক্যারেক্টারের, যেটা নিয়ে আগামী দিনে প্রশ্ন উঠবে, যেটাকে একটা ইয়ার মার্কিং থাকবে। আমি যে কথা বলেছি আপনি মনে হয় বুঝছেন যে রুমিন ফারহানা যেহেতু দলের সাথে সে এক ধরনের বলা যায় যে দলকে মানুষের সামনে বিতর্কিত করেছে, সে করুক, এবং সে নিজে দলের প্রতি আনুগত্য স্বীকার করে নাই। সুতরাং ওইখানে যারা বিএনপি নেতৃবৃন্দ আছে তার প্রতি আনুগত্য সবকিছু আমি বললাম না, ইট মারলে পাটকেল খাইতে হয়। রুমিন ফারহানা যে কাজটা করেছে ঠিক এখন অন্যরা সেই কাজ করতেছে। রুমিন ফারহানাকে এমপি হিসেবে মানতেছে না, আজকে আপনি কি করবেন? জোরপূর্বক কি এমপি হিসেবে মানাতে পারবেন? কিন্তু এখন এই দিন না, তো জনগণের ভোটে তো আমি বলেছি রুমিন ফারহানার সাথে যে ঘটনা ঘটেছে এটা দুঃখজনক। কিন্তু তিনি এই ঘটনার সূত্রপাত সৃষ্টি করেছেন, তিনি ওইখানকার রাজনীতি এক ধরনের ঘোলাটে করে দিয়েছেন যে সে কাউকে মানে না, তাকে অন্যরা মানে না। এই পরিবেশটা সৃষ্টি সে করেছে, সে অন্যরা মানে না। একজন সিনিয়র নেত্রী হিসেবে আমি সেই তর্কে যাব না। জনাব তারেক রহমান অবশ্যই তাকে সম্মানিত করেছেন সংরক্ষিত নারী হিসেবে এমপি বানানোর জন্য। এবারও তো করতে পারতেন। আপনি বলছেন সংরক্ষিত আসনে তাকে সম্মান করে নাই, তাকে ব্যবহার করে। কেন ব্যবহার করলো? সে তখন বিএনপি করতো না, সে বিএনপি করতো না, সে বিএনপি করতো না, বিএনপিতে যোগদান তো করেছে, আনা হয়েছে যে আমি আনার পরে তো তাকে সম্মানিত করা হয়েছে। আবার শুনুন, তাকে পদটার জন্য আনা হয়েছে যাতে সে দেখাইতে পারে যে আমরা দলের
বাইরে গিয়েও আমরা যারা ভালো করে তাকে আমরা মূল্যায়ন করি। আপনি যে যাক, আমি তর্কে যাচ্ছি না ভাইয়া, আমি তর্কে যাচ্ছি না, আমি তর্কে যাচ্ছি না। সম্মানিত করা হয়েছে, তাকে তো এবার প্রতিমন্ত্রী বানাইতে পারতো, তাই না? মানে এই বিএনপি সেটা অন্য জিনিস, অন্য জিনিস, সেই জিনিসের তো অপেক্ষা তিনি করলেন না কেন? আপনাদের আজকে আমি আসছি, তিনি তো এই ধরনের পরিবেশ সৃষ্টি আমি করেছেন। এখানে একটু ছোট করে জানতে চাই, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আর একটা জিনিস ভাই, আমি শেষ করি। আমি একটা জিনিস বলতে চাচ্ছি, এখানে আমরা আলোচনার পরিপ্রেক্ষিতে কথা বলেছি। আমরা এখানে আজকে সংবিধান নিয়ে কথা হয়েছে, জি। এই সংবিধান নিয়ে কথা আসতো না, সংবিধানের কথা তুলতাম না। আপনার প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমাকে বলতে এটা, হয়েছে যে বলছে এখানে আওয়ামী লীগ এখনো প্রধানমন্ত্রী বা এটা আমার বিপ্লবের সঙ্গে যায় না। কিন্তু আজকে যখন সালাউদ্দিন সাহেব একজন মন্ত্রী হওয়ার পরে, মন্ত্রী হওয়ার আগে যদি উনি করতেন, আমি এটা নিয়ে কগনিজে নিতাম না। কারণ বিএনপির নেতা কি বক্তব্য দেয় এটা আমি কগনিজে নিতে পারি না, এটা আমার বিবেচ্য বিষয় নয়। কিন্তু একজন সরকার কি বলে, সে যিনি হোক, প্রধানমন্ত্রী হোক আর ছোটমন্ত্রী হোক, তারা কি বলে সেটাকে আমি আমলে নিতে হবে এবং তার বক্তব্য দিতে হবে। এখানে তিনি বলেছেন আমরা সাংবিধানিকভাবে নির্বাচিত হয়েছি, এই কথাটা বলার দরকার ছিল না। অতএব সাংবিধানিকভাবে শপথ নেব। এখানে বিতর্ক সৃষ্টি হয়েছে, এই বিতর্কটা চ্যালেঞ্জেবল এবং এই চ্যালেঞ্জটা আমি আপনাকে দিয়েছি। আমি সংবিধান ইন্টারপ্রেট করছি না। সালাউদ্দিন কাদের চৌধুরী, সালাউদ্দিন যে কথাটা বলেছে যে উনি সাংবিধানিকভাবে নির্বাচিত হয়েছেন এবং উনি সাংবিধানিক শপথ নিয়েছেন, এটা বিতর্কিত বক্তব্য। এই বক্তব্যকে আমরা মেনে নিব না, এই বক্তব্যের কথা বলবো। আর তৃতীয়ত আমরা বলছি, শেষ যে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে প্রতিটি জিনিসের ভাব সময়ের সাথে পরিবর্তন হয়, যেটা সাইদুল সাহেব সুন্দরভাবে বলেছেন। এখানে দিন কাল পরিবর্তন হয়, ভাব এবং অর্থ পরিবর্তন হয়। আমরা কিন্তু শেষটাকে গ্রহণ করি। ধন্যবাদ আপনাকে। জি সাইদ আব্দুল্লাহ, আপনি কিছু বলতে যাচ্ছিলেন। একদম কোনো সামনে পেছনে কথাবার্তা না বলে আমি একটা কথা বলি। ধরেন যে আপনার সাথে আমার রাজনৈতিক মতদর্শের মিল নাই, কিন্তু এই কারণে আপনি কোনো প্রোগ্রাম করতে যাচ্ছেন জন্য আমি হেনস্থা কেউ হবে এই ব্যাপারটা হোক আমি তা আশা করি না, কোনো অবস্থাতেই না। লেটসে আমরা ক্যাম্পাসে যখন ছিলাম 2019 সাল থেকে প্রচণ্ড পরিমাণ নুরুল হক নূরের পর যে পরিমাণ আক্রমণের শিকার হয়েছেন, রাশেদ ভাই নিজে অনেক আক্রমণের শিকার হয়েছেন। তারাও যখন বিভিন্ন জায়গায় কথা বলতে গেছে, বহু মানুষ এই ওরা কেন কথা বলবে, অমক করবে তমক করবে। কিন্তু আমি মনে করি যে আপনি পলিটিক্সটাকে রেসপেক্ট করছেন কিনা, এটার হায়েস্ট টেস্টটা হইলো যাকে আপনি পছন্দ করছেন না তারপরও যে বডিলি কোনো ইনজুরি হইতে পারে না, সেও যে কোনো হেনস্থা হইতে পারে না, এই ব্যাপারটাকে অ্যাডমিট করা এবং এই ব্যাপারটাকে প্রতিরোধ করা। অতএব আমি বলবো রুমিন ফারহানাকে যদি এইভাবে ফুল দিতে যাওয়ার সময় কেউ হেনস্থা করে, তাদেরকে অবধারিতভাবে চিহ্নিত করে ব্যবস্থা নিতেই হবে, এর ভেতরে যদি কিন্তু নাই। কারণ এটা হইলে যেটা হবে, কালকে অন্য একজন রাজনীতিবিদ কোথাও গেল, তার যদি প্রভাব না থাকে তাকে কেউ ধরতেই পারে। কি হয়েছে না হয়েছে এগুলো পরের আলাপ, কিন্তু এই ব্যাপারগুলো অ্যাড্রেস করা দরকার, কারণ আমরা একটা সভ্য দেশ চাই। আলটিমেটলি যদি এই কাজই হইতে থাকে, দেখা যায় রাশেদ ভাই কোথাও যাবে তাকে কেউ আক্রমণ করবে, বা আপনার একটা মত টোটালি অন্য মতের মানুষ, কিন্তু আপনাকে তো মানুষ একসেপ্ট করে ভোটটা দিয়েছে। অনেক ধরনের রাজনৈতিক সমীকরণ আছে, রাশেদ ভাই সেটা ব্যাখ্যা করেছেন যে ভেতরে অনেক কথাবার্তা আছে, কিন্তু তারপরেও যে এটা হইতে পারে না এই ব্যাপারটা নিশ্চিত করা উচিত যে কারো পরে এইভাবে যাবে, হেনস্থা করবে, অমক তমক, এই ধরনের মগের মুল্লুক বাংলাদেশে আর কখনোই হওয়া উচিত না। আচ্ছা, আমি একটু অ্যাড করি। জি, দুজনের কথাই ঠিক আছে। এখন আমি যেটা বলতে চেয়েছি সেটি হলো, দেখেন ওই অঞ্চলের মানুষ সবাই তো রুমিন ফারহানা না, সবাই তো তার মতন সাবেক এমপি না, সবাই তার মতো শিক্ষিত না। সুতরাং তিনি যখন এই পর্যায়ের একজন ব্যক্তিত্ব হয়ে ওইখানকার রাজনীতি তিনি কলুষিত করলেন, মানে এক প্রকার বলা যায় যে বিএনপিকে চ্যালেঞ্জ করে তিনি এক ধরনের মানে তাকেই এমপি হতে হবে, তখন কিন্তু ওইখানকার পরিবেশটা নষ্ট হয়ে গেছে। এক পক্ষ আর এক পক্ষের উপরে ক্ষুব্ধ, এখন তাদের এই ক্ষুব্ধতার কারণে কিন্তু এই ধরনের সাংঘর্ষিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এখন এই সাংঘর্ষিক পরিস্থিতি সৃষ্টির দায়িত্ব রুমিন ফারহানাকে নিতে হবে। যে ঘটনা ঘটেছে তারা সবাই তো তাকে শ্রদ্ধা করে, কিন্তু আমার কথা হলো যে কি এমন ঘটনা ঘটলো যে তারা তাকে ফুল দিতে দিবে না, বা এ ধরনের সাংঘর্ষিক পরিস্থিতির সৃষ্টি হলো। আমি এইটাই বলছি যে তার সাথে যে ধরনের ঘটনা ঘটেছে অনাকাঙ্ক্ষিত, কিন্তু মাথায় রাখতে হবে এই ধরনের ঘটনা ঘটানোর দায়ও তাকে নিতে হবে, কারণ ওই পরিবেশটা তো ঘোলাটে করে ফেলা হয়েছে, উত্তেজিত করে ফেলা হয়েছে। ধন্যবাদ। ওইখানকার স্বাভাবিক পরিবেশ নাই। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। সবার কাছ থেকে আপনি যদি মনে করেন জনগণ সব ভালো হয়ে গেছে, সাইদ আব্দুল্লাহ বললো, শুনতে অনেক কথা ভালো লাগে,
আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি জনাব রাশেদ খান, আমি আমি দুঃখিত আপনাকে আর সময় দিতে পারছি না, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, আপনারা দেখছিলেন আমাদের নিয়মিত অনুষ্ঠান কালের সংলাপ। আজ এ পর্যন্তই। ভালো থাকুক দেশ, ভালো থাকুক দেশের মানুষ, এ প্রত্যাশা। আল্লাহ হাফেজ।